নমস্কার। ওম জবাকুসুম শঙ্খশং কশ্যপেয়ং মহাদ্যুতিম দন্তারিং সর্বপাপগ্ন প্রণতহস্মে দিবাকরম। ওম দিবা শঙ্খ তুষারাভং ক্ষীরোদার্ণব সম্ভবং নমামি শশিনং ভক্তা শম্ভ মুর্কুটভূষণম। ওম ধরণী গর্ভ সম্ভুতং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্তং লোহিতং নমামহম। ওম পিয়ঙ্গুকুলি কাসমং রূপেণা প্রতিমং বুধম সোমং সর্বগুণপেতং নমামি শশিনং শ্রুতম দেবতানমীশনাং চ গুরু কনক সন্নিভম বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম। ওম হিমকুন্দ মিনলাভং দ্বৈতনং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমামহম। ওম নিরঞ্জনাচয়ং পক্ষং রবিসুতং মহাগ্রহম ছায়ায়া গর্ভ সংভূতং তং নমামি শনিশ্চরম। ওম আর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায় সুত রৌদ্রতং রাহুং প্রণমামহম। ওম পললধূম শঙ্কশং তারাগ্রহ বিমর্দকম রৌদ্রং রৌদ্রতাকং গুরুং তং কেতুং প্রণমামহম। ইতি শ্রী ব্যাস বিরাচিতং নবগ্রহ স্তুত সম্পূর্ণম। নমস্কার। জয়ন্ত স্যার, আপনার আলোচনায় যেতে পারেন। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, আজকে ক্লাস কি নিব? বায়ুতে জ্যোতিষ হস্তরেখা ও সংখ্যা তত্ত্ব সমন্বয় সম্পূর্ণ জন্মছক বিচার, তিনটা ক্লাস আছে। এখান থেকে দুইটা নিয়ে নিই। এই ক্লাসে কিন্তু সবাই অংশ নিতে হবে, কারণ ওইটা স্টাডি লেভেলের ক্লাস না। এটা ঠিক আছে, এটা হচ্ছে শেষ ক্লাস। তো সবাই অংশ নিতে হবে, সবাই বিচার করতে হবে। প্রস্তুত আছেন তো আপনারা সবাই? কেউ একটা জন্মছক না ইয়ে দেন, কি বলে, ডেট অফ বার্থ দেন একটা। নীরজ স্যারের কাছে তো মানে লটারি আছে, উনি যে লটারি করে দিতেন তো ভালোই হতো। বলুন, কেউ জন্ম তারিখ বলুন একটা। 7ই ফেব্রুয়ারি 1975। 7 ফেব্রুয়ারি 1975। সময় 12টা 55, শুক্রবার। পিএম তো? পিএম না এম? হ্যাঁ স্যার, এম না পিএম? পিএম পিএম পিএম। আচ্ছা, কেউ না, এটা বের করুন, কেউ বের করুন এটা। ঠিকানা কোথায়? ঢাকা? ব্রাহ্মণবাড়িয়া। ঢাকা লেখুন। আজকে ক্লাস নম্বর কত হবে? 46 হবে এখন। 46 46 হবে, কিন্তু ক্লাসটা বলে দিতে হবে। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। এটা বের করুন। সবাই খাতায় জন্মছক লিখে নিন, কারণ আমার বোর্ড ছোট, আপনারা নাইলে বুঝবেন না। যারা চক বের করতে পারেন তারা তারা হচ্ছে আজকের এই মুহূর্তের যে গুচর গুচর সহ বের করে নিন।
কয়টা বলছেন যে কয়টা? 12:55 7 ফেব্রুয়ারি 1995, তাই তো? এম না পিএম বলছিলাম নাকি? PM একটু বলা যাবে? 1975। জয়ন্ত স্যার ফিস কত? 20,000 দিবেন? কি বলছি এই যে চাপ নিচ্ছেন ওটা তো ফিস ছাড়া করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, আমার বোর্ড দেখা যায় তো না? জি স্যার। নেটওয়ার্ক কি সবার প্রবলেম নাকি আমার প্রবলেম? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, আমি শুধু জয়ন্ত স্যারকে আনস্টেবল দেখাচ্ছে। আমার তাহলে কথা মনে বোঝা যাচ্ছে না। নেটে একটু সমস্যা হচ্ছে না তো? স্যার আমি নেটের দেখ সমস্যা স্যার। নেটই আমারও নেটই হ্যাঁ, আমি স্যার কারো আপনাকে ছবি দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি না। স্যার। আমাকে দেখতে পাচ্ছি না, আপনি স্ট্রং আছেন। আমরা তো স্যার সবাই স্যার, দেখতে পাচ্ছি স্যার। স্যার ডেট অফ বার্থটা একটু মেলেনি না। 7 ফেব্রুয়ারি 1975 নাকি 95? 7 ফেব্রুয়ারি 1975। 75 7 ফেব্রুয়ারি 1975। আচ্ছা। আচ্ছা, এবার ইয়ে করুন তো, বলুন ইয়েটা গ্রহের অবস্থান বলুন। স্যার বৃষ লগ্ন। মেষ লগ্ন। হ্যাঁ, বৃষ লগ্ন, লগ্নে কেতু আছে। লগ্নে ডিগ্রি ডিগ্রি কত আর বলুন সেটা। লগ্নে ডিগ্রি আছে 19 ডিগ্রি 8 মিনিট। 19 ডিগ্রি। 8 মিনিট। আচ্ছা, 8 আট। মিনিট লাগবে না? 19 ডিগ্রি, আর হচ্ছে 19 ডিগ্রি হলে হচ্ছে বরণী নক্ষত্র। জয়ন্ত স্যার একটু মেসেজ দিচ্ছি। হ্যাঁ, মেষ মেষ লগ্ন হবে না, বৃষ লগ্ন হবে। বৃষ লগ্নই তো বললাম। না, বৃষ লগ্নই তো বললাম। বৃষ লগ্ন মূলা নক্ষত্র। আরে বৃষ লগ্নে মূলা নক্ষত্র হয় কিভাবে? রোহিণী মূলা নক্ষত্র। বৃষ লগ্ন মূলা নক্ষত্র হবে না। যে বুঝেন সে বলুন। স্যার বলছি, হৃদয়টা বলুন। লগ্ন বৃষ, হ্যাঁ, 19 ডিগ্রি। 19 ডিগ্রি। মূলা নক্ষত্র। আবার বলি মূলা রোহিণী নক্ষত্র। রোহিণী 19 ডিগ্রি হবে, এটা রোহিণী নক্ষত্র। হ্যাঁ, তারপরে রবি 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 মকর, রবি মকরে। 24 ডিগ্রি। ধনিষ্ঠা কি হচ্ছে ধনিষ্ঠা 23। চন্দ্র চন্দ্র কোথায়? ধনু। চন্দ্র ধনুতে। মূলা মূলা 19 নম্বর মূলা নক্ষত্র। 19। কত ডিগ্রি? মূলা আছে 11 ডিগ্রি। 11 চন্দ্র ডিগ্রি। 11 ডিগ্রি। হুম। মঙ্গল ধনু। মঙ্গল হচ্ছে ধনুতে। 18 পূর্বসারা। পূর্বসারা 18 নক্ষত্র। ডিগ্রি 19 পূর্বাষাঢ় নক্ষত্র। পূর্বসারা নক্ষত্র। হ্যাঁ। বুধ বুধ মকর। কোনদিকে? বুধ মকর মকরে। হ্যাঁ, 26 ডিগ্রি। 26 ডিগ্রি। ধনিষ্ঠা 23। 23 ধনিষ্ঠা নক্ষত্র। আচ্ছা, বুধ দগ্ধ আছে। আচ্ছা, বৃহস্পতি বৃহস্পতি কুম্ভ। কুম্ভ কুম্ভ 27 ডিগ্রি। 27 ডিগ্রি। পূর্ব ভাদ্রপদ 25 নম্বর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। 25 নম্বর। শুক্র কুম্ভ। শুক্র কুম্ভে। শতবিশা 24 নম্বর নক্ষত্র। হ্যাঁ,
ডিগ্রিটা বলুন। ডিগ্রি হলো 16 ডিগ্রি। 16 ডিগ্রি হচ্ছে শতবিশা। শতবিশা। 24 নম্বর নক্ষত্র শতবিশা। শুক্র কুম্ভতে 16 ডিগ্রিতে আছে শতবিশা নক্ষত্রে। হ্যাঁ, শনি বকরি মিথুনে আছেন। উনি মিনে আছে না মিথুনে? মিথুন 19 ডিগ্রিতে। শনি হচ্ছে 19 ডিগ্রিতে আছে। 6 নম্বর নক্ষত্র। 6 নম্বর আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্রে আছে। আদ্রা নক্ষত্রে আছে। 6 নম্বর নক্ষত্র বকরি আছে। শনি বকরি আছে। আচ্ছা, রাহু রাহু বলুন। বৃশ্চিকে। রাহু বৃশ্চিকে রাহু হচ্ছে বৃশ্চিকে। 13 ডিগ্রিতে আছেন। 13 17 নম্বর নক্ষত্র 17 নম্বর অনুরাধা নক্ষত্র। অনুরাধা নক্ষত্র। কেতু আছেন বৃষে কেতু বৃষে। 13 ডিগ্রিতে। 13 ডিগ্রি রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্র 4 নম্বর নক্ষত্রে আছেন। এবার মিলিয়ে নেন দেখছেন এটা? 10টা হলো কিনা। হ্যাঁ, এবার লগ্ন সহ 10। সব হইলো। মহাদশা কি চলছে? মহাদশা রাহুল মহাদশা 27/3/2019 থেকে 27/3/2037 পর্যন্ত। 27/3/2019। হ্যাঁ 27/3/2037। আচ্ছা, 37 পরে যাবেন। অন্তর্দশাটা বলুন। চলতি অন্তর্দশা যেটা বর্তমানে চলছে। আচ্ছা বর্তমানে চলছে হচ্ছে শনির অন্তর্দশা চলছে 2/5/24 অন্তর্দশা থেকে। হ্যাঁ কত? 2/5/24। 2/5/24 2/5/24 হতে শুরু হয়েছে, চলবে হচ্ছে 9/3/2027। 9/3/2027। হ্যাঁ এরপরটা এরপরে হচ্ছে অন্তর্দশা। প্রস্তর মঙ্গল মঙ্গল 19/3/26 থেকে শুরু হয়েছে, 19/3/2026 থেকে শুরু হয়েছে। 18/5/2026 পর্যন্ত চলবে। আর এই শনি যদি 27-এ শেষ হয়, মঙ্গল 26-এ শুরু হবে কি করে? এরকমই তো দেখাচ্ছে। রাহু শনি মঙ্গল বলছি শনির 26। অন্তর্দশা যদি 27-এ শেষ হয়, মঙ্গল এরপরটা আপনার হচ্ছে। আচ্ছা এরপরে আচ্ছা আমি প্রত্যন্তর দশায় চলে গেছে। আচ্ছা আমার মেসেজটা ভুল হয়েছে। আর শনির মহাদশার পরে তো আপনার বুধের অন্তর্দশা হবে। শনির অন্তর্দশার পরে না না ঠিক আছে, আমি অন্তর্দশা প্রত্যন্ত দশার মেসেজ দিয়ে ফেলেছি আপনাকে, এটা ভুল হয়েছে। আচ্ছা আমরা কোথায় ছিলাম আচ্ছা, দেখে যাব। আপনার হচ্ছে একটু লিখে নিই আমি। প্রত্যন্ত দশাটাও লিখে নিই, তাহলে হচ্ছে বিচারের সুবিধা হবে, আপনারা একটু জেনে যাবেন। আচ্ছা 27-এর পর বুধ। না, আচ্ছা স্যার প্রত্যন্ত আচ্ছা হচ্ছে মঙ্গলের। হ্যাঁ ওইটুকু টাইম লাগবে না প্রত্যন্ত। এবার বুধের 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 অন্তর্দশা বলুন। 9/3/27 থেকে 9/3/2027 থেকে 26/9/29। 26/9/2029। এরপর কেতু। আর লাগবে না, এইটুকুই বিচার করে দিই। আর আজকের বর্তমানে হরোস্কোপটা বলুন। আপনারা যারা এই বেইসের চলতি বেইসের আছেন, তারা কি হরোস্কোপ বের করতে পারেন না? দায়িত্ব নিয়ে কথা বলতে পারেন না? হৃদয়দা বলছে অসুবিধা নেই, কিন্তু আপনারা কেউ এটা দায়িত্ব নিতে পারেন না, এটা কেমন কথা? আর পরীক্ষা হবে আর 1 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে। এই মুহূর্তের হরোস্কোপটা বলুন। গুচক ট্রানজিটটা বলেন। আপনারা যারা প্রাইমারি বেসে আছেন আনসারটা আপনারাই দিবেন, এখানে সিনিয়র বেসের আনসার দিবেন না। প্রাইমারি বেস যারা আছেন তারাই আনসার দিবেন, তাদের ক্লাস। স্যার মিন রাশিতে রবি স্যার। মিনে রবি। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। কন্যায় চন্দ্র, কন্যায় চন্দ্র। তারপর হচ্ছে কুম্ভে মঙ্গল,
কুম্ভে মঙ্গল, কুম্ভে মঙ্গল আর কুম্ভে বুধ, কুম্ভে বুধ, মিথুনে বৃহস্পতি, মিথুনে বৃহস্পতি, মেষ মেষে শুক্র, মেষে শুক্র, মিনে শনি, মিনে শনি, 3 2 5। রাহু কুম্ভে, হ্যাঁ হয়ে গেছে, আপনারা লিখে নিন। মেষে শুক্র, মিথুনে বৃহস্পতি, এই সিংহে কেতু, কন্যায় চন্দ্র, মিনে রবি শনি, আর কুম্ভে হচ্ছে রাহু মঙ্গল বুধ, এই 9টা গ্রহ। লগ্ন কোন জায়গায় পড়ছে? লগ্ন পড়ছে, লগ্নটা দেখো, বৃষে, বৃষে লগ্ন। স্যার এটা তো আমি যেটা বলছিলাম স্যার, এটা তো মূলা নক্ষত্রে না স্যার? নক্ষত্রটা যে বলছি এটা মূলা নক্ষত্র না স্যার? মূলা তো চন্দ্রের নক্ষত্র, না না, চন্দ্রের নক্ষত্র মূলা। আমি তো আপনার 19 ডিগ্রি বললেন লগ্ন, তো লগ্নের নক্ষত্র বৃষ রাশিতে তো মূলা নক্ষত্র পড়ে না। না নক্ষত্রের স্প্যান তো আপনার মুখস্থ থাকতে হবে। চন্দ্রের নক্ষত্র তো মূলাই আছে, সেটা ঠিক আছে। কিন্তু আপনি বলছেন লগ্ন আর বলছেন যে মূলা, সেটা হয় কেমন? সবাই নাম্বারিং করুন। যেহেতু সম্পূর্ণ জন্মছক বিচার, সম্পূর্ণ বিচারই আমরা করব। স্যার আমার এখানে তো গোচরে রাহুর সাথে বুধ দেখাচ্ছে, মানে এটা কি স্থান বিশেষে পরিবর্তন হচ্ছে এরকম কি? না, গোচরে তো রাহুর সঙ্গে না, বুধই আছে, রাহুর সাথে বুধই আছে। বুধ এবং মঙ্গল আছে আর কি। আমার হচ্ছে এখানে এটা মঙ্গল এই যে স্যার বুধ মঙ্গলটা মঙ্গলটা স্যার মঙ্গল মিনে চলে গেছে, মিনে চলে চলে গেছে। গেছে। মঙ্গল তো মিনে দেখাচ্ছে স্যার, মঙ্গল শনি রবি একসাথে দেখাচ্ছে। আচ্ছা, মঙ্গল মিনে চলে গেছে, তো মিসগেট তো এখন বলবন্ধ করলো। না, আমি না, বললাম স্যার, এই যে সুকান্ত বাবু আপনি পারেন, না সোহানা ম্যাডাম বুধ পারেন, কিন্তু তাইলে আছে, আনসারটা বুধ অন্য দশে জায়গা আছে থেকে স্যার, আসবে কেন? বুধ আপনারা যদি ক্লাসে কথা বুধ না দশে বলেন আছে। তাহলে তো অন্যরা সুযোগ দেবে। স্যার আমি বলতাম স্যার আমার আবার হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, এর মাঝে আমি একটু ঝামেলা হয়ে না গেছে, স্যার, এখানে তো এই কারণে আর কি বুধ স্যার হয়নি। আছে। হ্যাঁ, ঠিক স্যার আছে, আমাদের দেন তো এই স্যার, ঠিক বিশুদ্ধ আছে। সনাতন পঞ্জিকাও এই মতভেদ বর্তমান বুধ বুধ কিন্তু ইয়াতে আছে, কুম্ভেতে। আমরা সফটওয়্যার দেখে নিছি, সফটওয়্যার দেখে নিছি। আমি তো পঞ্জিকা থেকে বলরাম নিয়ে বাবু, নিয়েছি স্যার। আমি তো হ্যাঁ পঞ্জিকা থেকে আপনি কোন নিয়েছি। জায়গা থেকে কোন আচ্ছা, জায়গা থেকে নিচ্ছেন, ওই সফটওয়্যার একটু ভেরি বিশুদ্ধ করে তো, সনাতন, এই জন্য। একটা মিনিট, বিশুদ্ধ সনাতন পঞ্জিকায় কোনো ভুল নাই। আপনার হ্যাঁ, পঞ্জিকাতে যখন আপনি গ্রহণের, ওরকম। আরে বুঝতে পারছি, কথাটা শুনতে চান না আপনি, দেখা লিতেছেন আপনি সঠিক আমি ভুল। না 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 বুঝতে না পারছি, স্যার। আপনার কথাটা শুনুন, তারপর আমাকে ভুল প্রমাণ করুন। হ্যাঁ, আপনার হচ্ছে সনাতন পঞ্জিকায় যা আছে, এখানে দেখতে হবে নক্ষত্রের উদয় হয়েছে কবে। যে নক্ষত্র আজকে আছে, আজকে নক্ষত্রটা কবে উদয় হয়েছে। যদি গতকালকে উদয় হয়ে থাকে, তাহলে গতকালকে আপনার বুধের যে স্পুট আর আজকে বুধের যে স্পুট, তাটাকে প্লাস মাইনাস করে স্পুট দেখতে হবে। স্পুটের আচ্ছা। হিসেব না করে, স্ফুটাঙ্ক না করে আপনি হচ্ছে ওই পঞ্জিকা থেকে এই গ্রহের অবস্থান নির্ণয় করতে পারবেন না। এখানে স্ফুটাঙ্ক লাগবে, এটা অঙ্ক শেখানো হয়েছে আপনাকে। স্যার এই অল্প সরাসরি পঞ্জিকা থেকে একদম ডাইরেক্ট বসাই দেওয়া না, স্ফুটাঙ্ক নির্ণয় করতে হবে আপনাকে। স্যার আরো অল্প একটু ডিফারেন্স হওয়ার কারণে স্যার মঙ্গল আছে 0 ডিগ্রি, মানে কেবলই চেঞ্জ হয়েছে আর কি দেখা যাচ্ছে, এই জন্য। না না, কোনো ডিফারেন্স তো নাই, আপনি বুঝতে হবে জিনিসটা। ধরেন হ্যাঁ আজকে স্যার। পঞ্জিকাতে যে স্ফুটাঙ্কটা লেখা আছে, হ্যাঁ স্যার। গতকাল যে স্ফুটাঙ্ক লেখা আছে, আর নক্ষত্রের উদয় কবে হয়েছে দেখুন। আজকে যে নক্ষত্র আছে, এই নক্ষত্রের উদয় কি আজকে হয়েছে নাকি হ্যাঁ গতকালকে হয়েছে? যদি গতকালকে হয়ে থাকে বা আজকে হয়ে থাকে, গতকালকে স্যার। হইলে গতকালকে ডিগ্রি আর আজকে ডিগ্রি মিলে প্লাস মাইনাস করতে হবে। আগামীকালকে ডিগ্রি হইলে এরকম প্লাস মাইনাস করে একটা হিসাব করে তারপর হচ্ছে স্ফুটাঙ্ক নির্ণয় করতে হবে। স্ফুটাঙ্ক নির্ণয় না করে আপনি তো বলতে পারবেন না। এটার তো একটা নির্দিষ্ট রুলস আছে। কথাটা বুঝাইতে পারছি? কেন এই ক্লাস হয় নাই আপনাদের? না কিভাবে ওটা স্পুট নির্ণয় করতে তো হবে? ওটা তো হয় না বোধ হয়। হ্যাঁ, হয়েছে হয়েছে। হইছে হইছে, হ্যাঁ স্পুট নির্ণয় এপিএমএস ক্লাস তো থেকে স্যার নিজে পঞ্জিকা নিছে। থেকে
হ্যাঁ হ্যাঁ, পঞ্জিকা থেকে যে আপনার জন্মছক তৈরি, এটা কিন্তু স্যার নিজে নিচ্ছে। এই ক্লাস তো স্যার নিজে নিছে, আমরা চন্দ্রের গতির উপর ভিত্তি করে, নক্ষত্রের গতির উপর ভিত্তি করে স্যার নিজে নিছে এই ক্লাস। আচ্ছা, এবার হচ্ছে আমরা তো পেলাম এটা, পাওয়ার পরেছে আমরা এই যেহেতু সব শিখবো, আপনার কেউ একজন বলুন অমাবস্যা পূর্ণিমা কি করে দেখতে হয়, মানে কি অবস্থান থেকে অমাবস্যা পূর্ণিমা দেখবো? অবশ্য আহ, পূর্ণিমা অবশ্য হচ্ছে রবির রবির নক্ষত্র আর চন্দ্র নক্ষত্র যখন এক হবে তখন হচ্ছে অমাবস্যা। এই আজেরা কাছাকাছি গল্প করেন না আমার কাছে, না পারলে মিউট করে বসে থাকুন। কেউ কথা বলতে পারেন কিভাবে অমাবস্যা হয়? কেউ জানেন না? স্যার রবি আর চন্দ্র এক রাশিতে থাকলে অমাবস্যা। এক রাশিতে বললাম থাকলেই তো হবে নাকি একই ডিগ্রিতে থাকতে হবে? স্যার, বললাম তো স্যারে। এক রাশি একই আপনি ডিগ্রি। এক নক্ষত্র বলছেন, আপনি বারবার আমাকে ভুল প্রমাণ করতে চাইছেন কেন? এটা না কেন? স্যার, না না, আচ্ছা স্যার, না এরকম না। আচ্ছা স্যার, আচ্ছা, সবাই উনি কি নক্ষত্র বলেন নাই? সবাই বলুন তো একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার, নক্ষত্র বলছি স্যার। তাহলে আপনি আমাকে ভুল প্রমাণ করতে চাচ্ছেন কেন? না স্যার, ভুল প্রমাণ না। আচ্ছা, এখন বিষয় হচ্ছে রবি এবং চন্দ্র একই রাশিতে থাকলে যিনি আনসারটা করছেন সঠিকই করছেন, তবে যখন ডিগ্রিটা সেম অর্থাৎ 12 ডিগ্রির মধ্যে থাকে তখন হচ্ছে সেটা অমাবস্যা হয়। এখন তাইলে অমাবস্যা এখানে হয়তো অমাবস্যা যদি এখানে চন্দ্র থাকতো, তাহলে পূর্ণিমা কোথায় হয়তো? এখানে পূর্ণিমা হইতো। ঠিক আছে, এখানে পূর্ণিমা হইতো না? হ্যাঁ স্যার। তাহলে অমাবস্যার পরে হচ্ছে কি শুরু হইলো? শুক্লপক্ষ। শুক্লপক্ষ। এই রাউন্ডটা হচ্ছে শুক্লপক্ষ, আর এখানে পূর্ণিমা, পূর্ণিমার পরে কি হচ্ছে? কৃষ্ণপক্ষ। তাইলে এই জন্ম চক্র আমরা যেটা পেলাম তারিখটা, এটা কি শুক্লপক্ষের জন্ম না কৃষ্ণপক্ষের জন্ম? জন্মাষ্টমী। কি বিষ্ণু মহন্ত বাবু, এত প্রশ্ন কেন কৃষ্ণপক্ষ। করলেন? আজকে কথা হচ্ছে না কেন? কোন পক্ষে জন্ম? কৃষ্ণপক্ষে। কৃষ্ণপক্ষে। রাইট। এখন কৃষ্ণপক্ষের কোন তিথি পাইছে এটা কি করে বের করবো আমরা? চতুর্দশী তিথি। কিভাবে বের করলেন? সবাই তো বুঝতে হবে, আপনি একা বুঝলে তো হবে না। বলুন কি করে পেলেন? স্যার এটা চতুর্দশীর পরে আপনার অমাবস্যা এক ঘর আগে আছে, শর্ট আর কি। না না, ওইভাবে তো না, আপনাকে তো রুলসে বলতে হবে। এক ঘর আগে আছে, আপনি অনুমান করে বেলে ফেললেন। যদি এখানে থাকতো, কন্যা রাশিতে থাকতো, তখন কি কন্যা করে রাশিতে বলবো? থাকলে তৃতীয়, দ্বাদশী, হয়তো নবমী হইতে পারতো। স্যার হয়তো বা নবমী আবার কোন, কেমন কথা? ক্লায়েন্ট আসলে বলবেন হয়তো বা, বা প্রশ্ন করলে কি হয়তো বা বলবো আমরা? আমরা আপাতত বলেছিলাম স্যার, ক্যালকুলেট আছে এখানে। আচ্ছা, তাহলে হচ্ছে 180 ডিগ্রি কোথায় আসে আগে দেখি। 1 2 3 4 5, 150 ডিগ্রি, আর এখানে 6, 156, আর এখানে হচ্ছে 24। এখানে 24 ডিগ্রিতে ছিল আপনার হচ্ছে পূর্ণিমা। চন্দ্র যখন এখানে বলরাম বাবু মিউট করুন, যারা আনমিউট আছেন তারা মিউট করুন। এই এই ক্লাস আর হবে না, আর এগুলো আপনার হচ্ছে রেগুলার প্র্যাকটিস হয় না। কাজেই যদি মনে করেন যে শিখবার কিছু আছে, তাহলে মনোযোগ রাখতে পারেন। এখানে 24 ডিগ্রিতে পূর্ণিমা ছিল, ঠিক আছে? এবার 24 ডিগ্রির পর থেকে কতটুকু ডিগ্রি আগাইছে দেখুন। তাইলে 24 ডিগ্রিতে যদি পূর্ণিমা থাকে, তাহলে দেখুন আপনার হচ্ছে এখানে 6 ডিগ্রি, 1 2 3 4 5, তো 4 রাশি হচ্ছে 120, প্লাস প্লাস হচ্ছে আপনার 11। তাহলে চন্দ্র কতটুকু গেল পূর্ণিমা থেকে? 137 ডিগ্রি। 137 ডিগ্রিকে 12 দিয়ে মাইনাস ভাগ করলে আপনার কত হয়? 11 12 132, 11 ডিগ্রি প্লাস 11 একাদশী প্লাস দ্বাদশী তিথি হয়। এবার অ্যাপসে কি দেখাচ্ছে দেখুন তো, না হলে সম্পূর্ণ 360 ডিগ্রি দিয়ে হিসাব করবো আমরা। কি তিথি দেখাচ্ছে অ্যাপসে? দ্বাদশী দেখাচ্ছে কিনা? হ্যাঁ স্যার, কৃষ্ণ দ্বাদশী। আচ্ছা,
একটা আনসার তো করবেন, কেউ আনসার না করলে তো। এবার কি বুঝতে পারলেন আমি কি করে বের করলাম? না স্যার, একটু বুঝিয়ে দিন। স্যার এটা হচ্ছে টোটাল চন্দ্রের যে ডিগ্রি তার থেকে রবির ডিগ্রি মাইনাস হয়ে 12 দিয়ে ভাগ হয় স্যার, তাহলে সে তিথি বেরোয় আসে। হ্যাঁ, রাইট। এবার বুঝতে পারছেন? আমি সহজ এখানে করার জন্য আরেকটা সহজ সূত্র পূর্ণিমা নিতে নিয়ে পারেন। আসছি কিন্তু 24 ডিগ্রিতে, তারপরে হচ্ছে চন্দ্রের ডিগ্রিটাকে হিসাব করে 12 দিয়ে ভাগ করলাম। আরেকটু সহজ ভাবে নিতে পারেন। সহজ ভাবে হচ্ছে রবির 180 ডিগ্রির ভিতরে যখন চন্দ্র থাকবে তখন শুক্লপক্ষ, যখন 181 ডিগ্রি ক্রস করে ফেলবে তখনই কৃষ্ণপক্ষ চলে যাবে। 180 ডিগ্রি ভিতরে। তাইলে তখন শুক্লপক্ষের তিথি আর কৃষ্ণপক্ষের তিথি তখন আপনার পক্ষটা আগে বের হয়ে গেল। স্যারে যেটা বলছে রুলসটা এরপরে লিখে এই নিন। প্লাস মাইনাস করে ফেলবে। রবি থেকে চন্দ্রের দূরত্ব 180 ডিগ্রি ভিতরে থাকলে কৃষ্ণপক্ষ, আর 181 থেকে 360 ডিগ্রি ভিতরে থাকলে শুক্লপক্ষ। না, রবি থেকে চন্দ্রের দূরত্ব 180 ডিগ্রির ভিতরে থাকে, তাহলে শুক্লপক্ষ, এই তো, না কৃষ্ণপক্ষ? শুক্লপক্ষ, হ্যাঁ শুক্লপক্ষ। শুক্লপক্ষ। আর হচ্ছে 181 থেকে 360 পর্যন্ত এর মধ্যে থাকলে হচ্ছে কৃষ্ণপক্ষ। কৃষ্ণপক্ষ। তাহলে এই জাতকের জন্ম হয়েছে কি কৃষ্ণা দ্বাদশীতে, তাই তো? হ্যাঁ স্যার। এবার প্রেডিকশন করুন কৃষ্ণা দ্বাদশীতে জন্ম হওয়ার কারণে তার মধ্যে কি হবে। চন্দ্র কিন্তু এখানে কিনচন্দ্র, সম্পূর্ণরূপে কিনচন্দ্র, কেতুর নক্ষত্রে আছে। চন্দ্র কেতুর নক্ষত্রে আছে, মানে একে তো হচ্ছে অন্ধকারের জন্ম হয়েছে, আবার হচ্ছে অন্ধকারের নক্ষত্রে আছে। স্যার ব্যক্তি দ্বিধাগ্রস্ত থাকবে, সবকিছুতে একটু তাড়াহুড়ার প্রবণতা থাকবে। দেখতে লাগবে চন্দ্র কোন ভাবে মারি, চন্দ্র হচ্ছে বিচারের, হলো হ্যাঁ ঠিক আছে, আপনার যেটা বলছেন বিচারের পদ্ধতিতে আপনি দেখবেন প্রথমে হচ্ছে এখানে যখন আমি এখন যে প্রশ্ন করছি এই প্রশ্ন মোতাবেক হচ্ছে গ্রহটা দেখতে হবে। গ্রহ হচ্ছে চন্দ্র, তা তার চন্দ্র হচ্ছে মানে মনের কারক, চিন্তার কারক। তাহলে মনে কি আছে? মনে অন্ধকার আছে, মনে চিন্তা আছে। তো এই যে কৃষ্ণা দ্বাদশীতে হওয়ার কারণে আপনার হচ্ছে অন্ধকার যেহেতু, তো মনে অন্ধকার আছে মানে কি? মনে অন্ধকার আছে মানে মনে ভয় আছে, আননোন ফেয়ার আছে, অজানা ভয় আছে। যে কোনো বিষয়ে ওই ব্যক্তির মনে একটা ভয় কাজ করে যে সামনে আবার কি বিপদ ঘটে যায়। এইবার হচ্ছে যিনি দিয়েছিলেন তিনি বলুন তো, পরিচিত থাকলে ওই ব্যক্তির মনে সব বিষয়ে কম বেশি একটা ভয় থাকে কিনা, ভয় কাজ করে কিনা, উদ্বেগ কাজ করে কিনা। স্যার, চন্দ্রমা যদি অশুভ হয়ে যে ঘরে বসে থাকবে সেই ঘরের বিষয় ব্যাপার নিয়ে তার মনের মধ্যে ভয় চিন্তা থাকবে একটা। তিনি শত্রু ভাবে বসে আছেন, তো শত্রু ভাব নিয়ে একটু চিন্তা ভয় আপনি থাকবে। থাকেন কোন দেশে? কথা হয়েছে কৃষ্ণপক্ষে কৃষ্ণা দ্বাদশীতে জন্ম, এটা নিয়ে প্রেডিকশন করবেন। আপনি যে ঘরে আছে সেই ঘরে প্রেডিকশন করতেছেন, এটা কি হইলো? তো তিথি আপনি নিয়ে তো বিয়ে বাড়ি বুঝতে থেকে জামাই বদল করলে উপায় আছে? শ্যামাপ্রসাদ বাবু বলুন। স্যার। অজানা বাইক ভয় কাজ করে এই লোকের, জানে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তাহলে আমরা কৃষ্ণা দ্বাদশীর আমরা ইয়েটা পেলাম যে কৃষ্ণা দ্বাদশীতে জন্মের কারণে আমরা যখন সফটওয়্যার দিয়ে বের করব, পেইড সফটওয়্যার থেকে বের করব, যে কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে চিন্তা করে এবং ভয় কাজ করে। হ্যাঁ ভয় কাজ করে যে এটাতে আবার আমি ব্যর্থ হয়ে যাই কিনা। ঠিক আছে, এটা হুম। অজানা ভয় কাজ করে। এটা করবে যাদেরই হচ্ছে কৃষ্ণা কৃষ্ণপক্ষে জন্ম পঞ্চমীর পরে, কৃষ্ণা পঞ্চমী জন্ম, চন্দ্রের বলবত্তা আপনাদের ক্লাস হয়েছে, এখানে আমি বলে দিছি চন্দ্রের ডিগ্রি কোন কোন অবস্থায় থাকলে আপনার হচ্ছে চন্দ্র কতটুকু দুর্বল সবল থাকে। তো কৃষ্ণা পঞ্চমীর অর্থাৎ কৃষ্ণা ষষ্ঠী থেকে একদম অমাবস্যা পর্যন্ত যখন চন্দ্রের অবস্থান হয় তখনই ব্যক্তির মধ্যে আননোন ফেয়ার থাকে। আর দ্বাদশীতে গেলে তো এটা আরো বেশি থাকে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পুষ্টি দেখেই আমরা বুঝতে পারবো এটা কৃষ্ণা দ্বাদশীতে জন্ম এবং কি রেজাল্ট হচ্ছে। এটা গেল। অজানা ভয় যেহেতু কাজ করে, ভয় এই লোককে তাড়িয়ে বেড়াবে। এখন আমার কাছে কেন আসলো সে, মানে উনি কেন জন্ম তারিখটা দিল, এটা আপনারা বলুন, কেউ একজন বলুন কেন উনি জন্ম তারিখ দিল।
স্যার এই ব্যক্তির চন্দ্র হচ্ছে ক্ষয়িষ্ণু অবস্থায় আছে স্যার। এই ব্যক্তির মানসিক, যেমন স্যার সে পীড়ার মধ্যে থাকে, ভয় পায়, সেটা তো একই আমরা সাথে সিদ্ধান্তে তার বলছি ব্যয়ের না। ব্যয়ের ঝোঁক তার বেশি, টাকা পয়সা তার ধরে রাখতে তার জন্য সমস্যা। এটা তো ইভেন আপনার সামগ্রিক। আজকে কেন আসছে? আজকে তো তার ব্যয় না আচ্ছা, হইতে পারে। আজকে কি ও কারণে সরি, আসছে দুঃখিত সেটা স্যার, বলুন। এটা বলছি। আমরা জেনে নিলাম তিথি দেখে, ঠিক আছে, যে হচ্ছে ওনার আননোন ফেয়ার আছে, ওনার হচ্ছে মনের জোর কম আছে, এটা আমরা বুঝে গেছি। এখন হচ্ছে মানে সে কেন আসছে তাকে তোমার বলতে হবে যে আপনি আজকে কি এই কারণে আসছেন, বা আপনার মনে কি এই ধরনের কিছু চিন্তা চলছে, এই কথাটা তো বলতে হবে তাকে। এই কথাটা না বললে তো আপনার হচ্ছে বলবে যে জ্যোতিষী কিছুই জানে না, আমার মনের কথা আমি কেন বলবো। বা অনেকে এসে চেম্বারে এসে বলে যে আপনি বলেন, আপনি বলতেছেন কেন আসছেন, তো বলেন না আপনি বলেন। ঠিক আছে, আসবে আর বলবে আপনাকে যে আপনি বলেন, মানে আপনাকে বলতে হবে উনি কেন আসছে, মানে আপনাকে বলতে হবে না। না হলে তো চেম্বার থেকে বেরিয়ে গিয়ে বলবে যে হচ্ছে উনি কিসের জ্যোতিষী, উনি বলতে পারতেছেন না আমি কেন আসছি। একটা শ্রেণীর মানুষ ভণ্ডামি করে জ্যোতিষকে এই পর্যায়ে নিয়ে গেছে, এখন হচ্ছে আমরা মানুষের কেন আসছে সে কথাটা আমাদের বলতে হবে। কিন্তু যখন কেন আসছে সে বলতো, তখন বিচার বিশ্লেষণ করে আমরা একটা সময় পেতাম, তখন আমরা হচ্ছে সঠিক পরামর্শ দিতে পারতাম। তো বর্তমানে এনে তো রাহুদেবের দশা আর শনিদেবের অন্তর্দশা চলছে। যাটার প্রশ্ন রাহুদেব, করছি এটার উত্তর আগে সমাধান দিন। না না, দশা হিসেবে বলছি, দশা হিসেবে তিনি এখানে রাহুদেব বসে আছেন দশম ঘরে, আর শনিদেব বসে আছে 11ম ঘরে, তাই তিনি কর্মজীবন নিয়ে চিন্তিত হয়ে আসতে পারেন এখানে জ্যোতিষের কাছে বর্তমানে। প্রথম কথা হচ্ছে আজকে উনি কেন আসছেন সেটা দেখতে হবে আমাকে, আজকের গুচরে চন্দ্রের অবস্থান থেকে। এটা নোট করে নিন, আজকের গুচরে আচ্ছা, চন্দ্রের অবস্থান থেকে আপনার হচ্ছে দেখতে হবে। তো গুচরে চন্দ্রের অবস্থান 1, 3, 6, 7, 10, 11 এইভাবে হচ্ছে শুভ। গোচরে চন্দ্রের অবস্থান 1, 3, 6, 7, 10, 11 এইভাবে হচ্ছে শুভ। এই ভাব সময়ে শুভ গোচরে চন্দ্রের অবস্থান। ঠিক আছে, তো বাকি ভাব সময়ে কি হবে? স্যার 1, 3, 6, 7। হ্যাঁ, উপচয় ভাবে 1, 3, 6, 7, 10, 11। 10। আসলে সপ্তমে হচ্ছে যদি ভালোই ঠিক দোষ মতো এটা। শুনেন আজকের এই ক্লাসের পরে আপনারা রাশিফল তৈরি করতে পারবেন হাতে সময় থাকলে। 1, 3, 6, 7, 10, 11 হচ্ছে গুচরে চন্দ্রের অবস্থান শুভ। তাহলে অন্যভাবে হচ্ছে অশুভ, তাই না? তার আজকে যে চন্দ্র ওনার পঞ্চমে আছে লগ্ন সাপেক্ষে দেখুন, যে সময় আমরা এই গোচরটা করছি, এই গোচরে আপনার লগ্নের পঞ্চমে চন্দ্র আছে, পঞ্চমে চন্দ্র আছে না? সপ্তমে আছে সম্ভবত। স্যার আছে স্যার। ষষ্ঠে ষষ্ঠে আছে, বিশ্বলগ্ন। স্যার ষষ্ঠে। বৃষলগ্ন বললেন না, বৃষলগ্ন আপনার হচ্ছে কন্যায় চন্দ্র বললেন। না ইয়াতে স্যার। চন্দ্র তো তুলায়। তুলায় চন্দ্র। তো আমাকে তো মিস গেট করলো আমাদের বলরাম দাদা। উনি আমাদের এখানে তো, চন্দ্র তো আমার ট্রানজিট, এখানে তো বিরাট সপ্তমে দেখাচ্ছে। উনি তো সকালের স্পোর্ট দেখে বলছে। হ্যাঁ স্যার। তাহলে চন্দ্র এখানে আছে, লগ্নের ষষ্ঠে আছে, তাহলে লগ্নের ষষ্ঠে থাকা কি শুভ না অশুভ? তাহলে শুভ। শুভ, মানে ভালো আছে। এবার হচ্ছে লিখে নিন, মানে কোন অবস্থায় থাকলে মোটামুটি কি একটা রেজাল্ট পাওয়া যায়। আমি সংক্ষিপ্তভাবে বলছি। আপনার লিখুন 1 নম্বরে থাকলে হচ্ছে ভাগ্যের উদয় হয়। চন্দ্র গোচরে 1 নম্বরে থাকলে ভাগ্যের উদয় হয়, মানে লগ্নে থাকলে আর কি। 2 নম্বরে হচ্ছে ধনানি। 3-এ জয় বিজয়। 4-এ হচ্ছে ভয় দুশ্চিন্তা। 5-এ সুখ। 5-এ সুখ। সুখ মানে কি ভালো যেটা না
তালিবাস্য, তালিবাস্য দিয়ে যে যে সুখ হয়, শোক। শোক বা দুঃখ। 6 হচ্ছে ও আরোগ্য, 6 আরোগ্য, তাহলে 7 ভোগ বিলাস, দীর্ঘ যাত্রা। 4 হচ্ছে অনিষ্ট ফল, 8 হচ্ছে অনিষ্ট ফল, 9 রোগ। সম্পূর্ণ কিন্তু উল্টো। 8 অনিষ্ট ফল, 9 রোগ, 10 ইষ্ট সিদ্ধি, 11 প্রসন্নতা। একটু ধীরে ধীরে বলুন, লিখতে টাইম লাগতেছে। 8 অনিষ্ট, 9 কি বললেন স্যার? 9 রোগ, রোগ। 10 ইষ্ট সিদ্ধি। ইষ্ট সিদ্ধি বলতে স্যার আরো বলতে ভগবানকে কি বুঝ, আপনি লিখুন আগে ইষ্ট সিদ্ধি বলুন, লিখুন। স্যার চতুর্থ জেনে কি বলছিলেন? চতুর্থে হচ্ছে ভয় দুশ্চিন্তা, 11 প্রসন্নতা, 12 ব্যয়। এবার জন্মছক বিচার কি বলে আপনার রাশিফল বিচারে গুরুত্ব কার বেশি, রাশির না? জি স্যার। আচ্ছা। আচ্ছা, তাহলে ওনার রাশি হচ্ছে ধনু রাশি। তা ধনু রাশির চন্দ্র আজকে কোথায় আছে? ওনার রাশি হচ্ছে ধনু রাশি। তুলাতে। তাহলে তুলাতে থাকলে ধনু হচ্ছে 1, আর বৃশ্চিক 12, 11 আছে চন্দ্র। 11 আছে না? জি স্যার। ওনার রাশি সাপেক্ষে আজকে 11 চন্দ্র আছে। তাইলে উনার মনে হচ্ছে আজকে কি হবে, প্রসন্নতা আসবে। কেন প্রসন্নতা আসবে? কেন প্রসন্নতা আসবে কেউ বলতে পারবেন? একটু চিন্তা করেন। ধনু রাশি। দেখুন, গোচর চকে হচ্ছে লগ্নের ষষ্ঠে আছে, আর উনার রাশি সাপেক্ষে 11 আছে। তো গোচর চকের যেহেতু লগ্নের ষষ্ঠে আছে, সেই ষষ্ঠ থেকে আমরা কি বিচার করব? রোগ ঋণ। আরোগ্য, আরোগ্য, রোগ দিন না আপনার। এখন লাগাইলাম, এখন ভুল বললে কেমন হবে? আরোগ্য। তার কারো যদি আরোগ্য প্রাপ্তি হয় তাহলে সে প্রসন্ন হবে না? জি এবার স্যার। বুঝতে পারছেন? তার মানে এই জন্মচকটা যার আমরা বিশ্লেষণ করতেছি, সে আমার কাছে আজকে আসছে, তাহলে তার কি হবে, আরোগ্য প্রাপ্তি হবে, এবং হচ্ছে তার মধ্যে প্রসন্নতা আসবে। তাহলে এই লোকটা যদি আমি হচ্ছে রত্নপাথর দেই, তাহলে আমার সুনাম বাড়বে না কমবে? পারবে। কারণ হচ্ছে আজকে ডেটা হচ্ছে, আজকে তারিখটা হচ্ছে পজিটিভ তারিখ। তো আজকে তারিখ থেকে যদি আপনার তার কাছ থেকে রত্নপাথরের অর্ডারটা নেওয়া হয়, তাহলে কিন্তু আপনার প্রসন্নতা বাড়বে। ঠিক আছে? এবার হচ্ছে ধীরে ধীরে আপনারা আরো শিখবেন যে হচ্ছে ধরেন আপনার ডেট আপনার হচ্ছে অনুকূলে না প্রতিকূলে, তো সেই ক্ষেত্রে কি করে আপনি মানে কি করবেন, কিভাবে নিজেকে তৈরি করবেন, এই বিষয়গুলো আরো অনেক কিছু ব্যাপার আছে, ধীরে ধীরে শিখবেন। তাহলে আমরা হচ্ছে আমরা তাকে বলতে পারতেছি যে আপনার মধ্যে প্রসন্নতা আজকে আজকে আসবে। ঠিক আছে? আপনার হচ্ছে আরোগ্যতা, আরোগ্য লাভ আপনি করবেন। এখন তার মনে সেই প্রশ্ন আছে কিনা, যে ধরেন ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ ঋণ বিচার করি মূল জন্ম ইয়েতে, তো সেখান থেকে একটা আরোগ্য প্রাপ্তির ব্যাপার আছে। ঠিক আছে? তারপরে আপনার হচ্ছে এই 11 ভাবে মানে চন্দ্রের হচ্ছে 11 ইয়ে আছে, প্রাপ্তি যুগ যেটা আছে, কোনো না কোনো কিছু প্রাপ্তির বিষয়ে ওনার মনে চিন্তা আছে। আচ্ছা, আপনার শ্যামাপ্রসাদ বাবু বলুন যে কোনো আরোগ্য বলতে নিষ্কৃতি এবং প্রাপ্তি, নিষ্কৃতি এবং প্রাপ্তি, এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন আপনার মনে কাজ করছে? স্যার আপনি কি বুঝতে পারছেন আমার কথাটা? মানে কোনো সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া, কোনো কিছু আপনার প্রাপ্তি, সেটা হবে কিনা, এই ধরনের কোনো প্রশ্ন আপনার মনের মধ্যে আছে? মানে মানে যার জন্মছকটা দিচ্ছেন এই ব্যাপারে তার কোনো ধারণা আছে আপনার, যদি পরিচিত কারো হয় এটা? না স্যার, এই ধারণাটা নাই। আচ্ছা, মানে তার মনে আরোগ্য প্রাপ্তির কোনো চিন্তা ভাবনা চলছে কিনা, বা কোনো ধরনের প্রসন্নতা প্রাপ্ত হবে কিনা, এই ধরনের কোনো চিন্তা ভাবনা মানে ইয়ে নাই, তার ধারণা নাই আপনার? না স্যার। আচ্ছা।
তো আমরা এবার হচ্ছে গুচর চক থেকে যতটুকু ধারণা নেওয়ার আমরা নিয়ে নিছি, ঠিক স্যার আছে? আপনি এখানে আরোগ্যর কথাটা যে বললেন এটা কি 6 নম্বর ঘরে 6 নম্বর রাশি পড়ছে বলে আরোগ্যের কথাটা বললেন? কি বলে আরোগ্যের কথাটা যে নিয়ে আসলেন, যে আরোগ্য প্রাপ্তি হবে, এটা কি 6 নম্বর ঘরে 6 নম্বর যে রাশিটা পড়ছে এই কারণে বলছেন? না, আজকে যে তারিখে গুচরটা নিলাম, এই গুচরের 6 নম্বরে হচ্ছে চন্দ্রের অবস্থান, ঠিক আছে? লগ্নের গুচরে 6 নম্বর অবস্থান, তার মানে আরোগ্য প্রাপ্তি হবে। কিন্তু উনার সাপেক্ষে তো 6 নম্বর না, এটা হচ্ছে ওভারঅল 6 নম্বর আছে এই লগ্নের সাপেক্ষে, আমরা এখানে যারা আছে সবার সাপেক্ষে। কিন্তু যা ব্যক্তির আমরা জন্ম চকটা বিচার করছি তার হচ্ছে ধনুরাশি, ধনুরাশি হুম। সাপেক্ষে হচ্ছে একাদশে আছে। তো 6-এ দেখাচ্ছে আরোগ্য আর একাদশে দেখাচ্ছে প্রসন্নতা, তার মানে ওনার কি সামনে 3 মাস হচ্ছে পজিটিভ, ঠিক আছে? সামনের 3 মাস হচ্ছে পজিটিভ। এবার হচ্ছে আমরা ওনার মূল জন্মছকটা দেখবো। তো জন্মছক বিচারেছে কি আমাদের কি প্রধান প্রাথমিকভাবে কি দেখতে হয়, যে লগ্নের শক্তি দেখতে হয়, লগ্নটা কতটুকু শক্তিশালী। তো এই ব্যক্তির হচ্ছে সবার আগে আমরা লগ্ন দেখবো। আমরা প্রথম যে ক্লাস নিয়েছিলাম ব্যক্তির প্রকৃতি, কেমন প্রকৃতির মানুষ সে, কেমন হতে পারে এই মানুষ, কি কোন কোন সাইড থেকে আমরা দেখবো এটা? স্যার লগ্ন থেকে দেখবো তার চরিত্র, তারপরে চন্দ্র রাশি থেকে চরিত্র দেখবো, আর প্লাস লগ্নপতি কোন রাশিতে বসে আছে সেখান থেকে না না দেখবো কোন ওইটা না। রাশিতে বসে আছে। আপনার লগ্ন থেকে দেখবো, আর লগ্ন হচ্ছে চন্দ্র থেকে তবে দেখবো, চন্দ্র রাশি থেকে দেখবো, আর চন্দ্র রবি রাশি, রাশি থেকে দেখবো। রবি রাশি থেকেও দেখে, 3টে তাহলে রাশি থেকে লগ্ন দেখে। কি আছে? স্থির রাশিতে আছে না, তাই তো? লগ্ন স্থির রাশিতে আছে, তারপরে কি আছে বলুন? এটা পৃথ্বী রাশি, তারপর কি আছে? এটা হচ্ছে সমরাশি, তারপর হচ্ছে কি নেগেটিভ রাশি, তারপর হচ্ছে কি সৌম্য রাশি। আর চন্দ্র কোথায় আছে দেখুন, চন্দ্র আছে এখানে অগ্নি রাশিতে। প্রথমে হচ্ছে দেবতক, তারপর হচ্ছে অগ্নি, তারপরে সম বিষম, বিষম সম, বিষম সম, বিষম সম, বিষম সম, বিষম, বিষম রাশি। তারপরে হচ্ছে কি নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ পজিটিভ। তারপর হচ্ছে ক্রূর সৌম্য, ক্রূর সৌম্য, ক্রূর সৌম্য, ক্রূর সৌম্য, ক্রূর। এবার রবির অবস্থান, রবি হচ্ছে চর রাশিতে আছে, তারপরে হচ্ছে পৃথ্বী রাশিতে আছে, তারপরে সম, তারপর হচ্ছে নেগেটিভ, তারপর হচ্ছে কি সৌম্য। সবাই লেখছেন খাতা এগুলা? যদি না লেখেন তাহলে ধরেন আবার হচ্ছে 1 বছর পরে বা 6 মাস পরে আপনার মনে হইলো যে এই ক্লাসটা যে স্যার করাইছিল এটা কি আসলে, তখন আর মনে থাকবে না। বোর্ডটা একটু সরা দিলে ভালো হতো স্যার। আমি তো মুখেই বলছি। হ্যাঁ দেখাচ্ছি অবশ্য, হ্যাঁ নেন, এবার দেখা যায়। দেখা যাচ্ছে স্যার, কিন্তু এই পরের লেখাগুলোতে আলো বেশি পড়ছে, এই জন্যই বোঝা যাচ্ছে না। আমি বলছি লগ্ন এখানে আপনারা তো এটা জানেন, লগ্ন কোন রাশিটা, স্থির রাশি, পৃথ্বী রাশি, সম রাশি, তারপরে নেগেটিভ রাশি, সৌম্য রাশি, এটা জানেন না আপনারা? এই রুলস তো আপনারা জানেন, লেখছি স্যার, এতদিনে আমাদের কি এটা দেখানো মুখস্থ শুরু হয়ে করতে গেছে। পারেন নাই? যদি মুখস্থ না করতে পারেন তাহলে বিচার কেমনে করবেন বলেন? হাওয়ার উপরে কিন্তু বিচার হয় না, কারণ যত তথ্য আপনার কাছে থাকবে তত ভালো বিচার করবেন, তথ্য না থাকলে আপনি বিচার করতে পারবেন না। চন্দ্র আছে দেবতকে, অগ্নিতে বিষম, পজিটিভ ক্রূর, রবি আছে চর, পৃথ্বী সম, নেগেটিভ সৌম্য। এবার সুকান্ত বাবু প্রেডিকশন করুন, এই জন্মছক যার পেলাম তার আচ্ছা, প্রকৃতি কেমন হবে, নেচারটা কেমন হবে? আমরা আমরা যারা কথা বলবো শুধু তারাই
আনমিউট করব, আর যারা কথা বলবো না তারা মিউট করে দিব। বিষ্ণুবাবু, আওলাদ সাহেব, বলরাম বাবু মিউট করুন। এই তিনের সমন্বয়ে সুকান্ত বাবু আপনি এ করুন, প্রেডিকশন করুন। স্যার ব্যক্তি, এখন স্যার যেহেতু স্যার ব্যক্তি স্থির রাশিতে আছে স্যার, সেক্ষেত্রে মোটামুটি একটু এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে স্যার তার ভিতরে মোটামুটি চঞ্চলতা একটু কম থাকবে, কিন্তু কম থাকবে। আবার এদিকে চন্দ্র আছে স্যার অগ্নি রাশি, অগ্নিতে, সেক্ষেত্রে স্যার হ্যাঁ বলুন বলুন। স্যার লগ্ন বলতে যেহেতু সে আগে দেখুন একটা জিনিস দেখুন, স্তর, চর, তীর, দ্ব্যর্থক তিনটেই আছে তার মধ্যে। স্যার মানে তিনটায় তিনটা দেখা স্যার। তিনটা আছে মানে এখানে আপনার হচ্ছে চন্দ্রকে আমরা গুরুত্ব দেবো এই জায়গায়, ঠিক আছে। আর মন তো চন্দ্র, তাহলে দ্ব্যর্থকে চন্দ্র আছে, তাহলে কি আছে, দ্ব্যর্থকে যেহেতু চন্দ্র আছে উনার মনে হচ্ছে উত্থান পতন আছে, মানে হচ্ছে দ্বিধাগ্রস্ত আছে, কখনো উনি হচ্ছে গতিশীল, কখনো আবার হচ্ছে শান্ত স্থির, ঠিক আছে। এই অবস্থাটা ওনার মধ্যে থাকবে, অর্থাৎ জাতক কখনো ধীর স্থির আর কখনো হচ্ছে গতিশীল। এবার হচ্ছে পৃথ্বী রাশি হচ্ছে দুইটা, তাহলে উনি হচ্ছে পৃথ্বী রাশিতে থাকলে কি হয়, সঠিক পরিকল্পনাকারী, তো পরিকল্পনা উনি সঠিক নিতে পারে, সঠিক পরিকল্পনাকারী। সমরাশিতে দুইবার আছে, সমতা বজায় রেখে চলতে পারে, সমতা বজায় রেখে চলতে পারে। নেগেটিভ দুইটা আছে, পজিটিভ একটা আছে, তাহলে তার মানে ওনাকে সাহস দিতে হবে। উনি হচ্ছে মানে ইন্ডিপেন্ডেন্ট না, কিন্তু ওনাকে সাপোর্ট দিতে হবে, পেছন থেকে সাপোর্ট দিতে হবে, পেছন থেকে সাহস দিতে হবে, সাহস। আর তুমি পারবা, আপনি পারবেন, এরকম পেছন থেকে সাহস দিতে হবে, আপনার দ্বারা হবে, এই কথাটা বললেই চল। সৌম্য, ক্রূর। সৌম্য, তো উনি হচ্ছে যেহেতু দুইটা সৌম্য আছে মানে উনি সৌম্য, শান্ত সৌম্য, এটা বলা যেতে পারে, শান্ত সৌম্য। আচ্ছা, এবার আমি যেগুলা পাইলাম, যেমন ধরেন অগ্নিরাশি, অগ্নিরাশি সম্বন্ধে কিছু বলি নাই, ঠিক আছে। তারপরে বিষম সম্বন্ধে বলি নাই, ক্রূরও বলি নাই, ঠিক আছে। তো এইটার রেজাল্ট কি হবে, যেহেতু এগুলোর অবস্থান আছে, এটার রেজাল্ট কি হবে, ক্রূর মানে কি, ক্রূর মানে হচ্ছে ক্রূরতা। অগ্নিরাশি মানে তেজ, তেজ মানে যখন উনি রাগ করবে, যখন উনি রাগ করবে তখন হচ্ছে সমতা বজায় রাখতে পারবে না, তখন বিষমের চরিত্র চলে আসবে, তখন আর সমতা বজায় রাখতে পারবে না। তখন কি হবে, তখন ওনার হচ্ছে দুরন্ত সাহস হয়ে যাবে, ওনার ক্রূরতা চলে আসবে, রাগ করলে কিন্তু উনি ওনার মধ্যে ক্রূরতা চলে আসবে। রাগ করবে না, করবে না, যখন করবে একটু অতিরিক্ত হ্যাঁ, অতিরিক্ত হয়ে যাবে। অ্যাকশন দেবে আর কি। এবার শ্যামাপ্রসাদ বাবু বলুন, যার জন্মছক দিলেন তার মধ্যে এগুলো আছে কিনা। এটা আছে স্যার, ঠিক আছে, রাগ যখন করে তখন এই ভাবটা তার মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ, এটাই কাজ করি। তা এখন এই যে হঠাৎ রেগে যাওয়া, এই হঠাৎ রেগে যাওয়া থেকে ব্যক্তিকে মুক্তি দিতে কে পারে, সেটা হচ্ছে চন্দ্রের প্রতিকার, ঠিক আছে। এবার চন্দ্রের প্রতিকার মুক্তা দিয়ে করবেন নাকি আপনার অন্য কোনো ভাবে করবেন সেটা হচ্ছে ভিন্ন বিষয়, ঠিক আছে। তাহলে আমরা ব্যক্তির প্রকৃতিটা আমরা জেনে গেলাম। আপনারা যখন পুষ্টি লিখবেন, ভবিষ্যৎবাণী লিখবেন, এগুলো কিন্তু লিখতে হবে। যেখানে বিচার দ্বারা শেষ করলেন সেখানে কুষ্টি লেখা শেখা শুরু হইলো, আর কুষ্টি যদি লিখে দিতে না পারেন ভবিষ্যৎবাণী, তাইলে হবে না। কারণ 20 বছর পরে আপনার ওই, এখন যে কুষ্টিগুলো আপনি করবেন, 20 বছর পরে ওই ছেলে যখন বড় হবে তখনই আপনার সে আসবে আপনার কাছে বিপদে করে।
বা আপনার হচ্ছে যে কুষ্টিতে এটা লেখা আছে, এখন এটাই ঘটছে আমার জীবনে, কি করা? স্যার আপনি তো করে দিছিলেন, বিষ্ণু মহন্ত বাবু আপনি তো করে দিছিলেন আমার এই কুষ্টিটা, আপনি তো লিখে দিছেন যে আমার চারিত্রিক বৈশিষ্ট্য এরকম, আর আসলে তো এরকম, কিন্তু আমি তো এর রাগ সামলাইতে পারি না, কি করতে পারি? তো এখন যদি সঠিকভাবে কুষ্টিতে না লিখতে পারেন তাইলে হবে না। তো তত্ত্ব হচ্ছে যত বেশি তত্ত্ব মাথায় রাখতে পারবেন তত হচ্ছে সুবিধা। এবার হচ্ছে আমরা লগ্নের বলবত্তা দেখবো, প্রকৃতি দেখলাম, লগ্নের বলবত্তা দেখবো। তো লগ্নের বলবত্তা দেখলে প্রথমে কি দেখতে হবে? লগ্ন হচ্ছে রোহিণী নক্ষত্রে, লগ্ন রোহিণী, যার ইয়ে হচ্ছে রথ, ঠিক আছে, প্রতীক, এটার হচ্ছে ব্রহ্মা হচ্ছে তার কি বলে দেবতা। তাহলে লগ্ন রোহিণী নক্ষত্রে আছে, ব্রহ্মা তার দেবতা। রোহিণী নক্ষত্রে কি সৌন্দর্য কারক না? চন্দ্রের সাদা স্ত্রীর মধ্যে একমাত্র রোহিণীর পেছনে সে দৌড়াইতো, যে এখন অভিশাপগ্রস্ত হইলো। তাহলে ব্যক্তির সৌন্দর্য কেমন হবে? ভালো কম বেশি ভালো হবে। ব্যক্তিকে না ভালো না দেখে আমরা বলতে পারবো যে তার মধ্যে সৌন্দর্য থাকবে, তার দৈহিক সৌন্দর্য থাকবে। লগ্ন থেকে আমরা দেহ মন বিচার মানে তন বিচার করি, মানে তনু বিচার করি, তার মানে তার হচ্ছে দৈহিক সৌন্দর্য থাকবে, ঠিক আছে। আর হচ্ছে ব্রহ্মা সৃজন মানে সৃষ্টিশীলতা সৃজনশীলতা রজগুণের প্রবৃত্তি তার মধ্যে থাকবে, মানে তার মধ্যে হচ্ছে সে ইয়ে না, বেকার থাকা লোক না, ঠিক আছে, সে কোনো না কোনো কাজের সাথে থাকবে। রথ, রথ মানে হচ্ছে কি, তার হচ্ছে প্রতীক হচ্ছে রথ। তো রথে যখন আরোহণ হয় তখন কি হয়, মানুষের সম্মান বৃদ্ধি হয় না? এখন তো হচ্ছে বাহন গাড়ি, তো এক সময় রথ ছিল, তো রথে সবাই উঠতে পারতো না। কোনো সৈন্য ছিল মাটিতে থেকে যুদ্ধ করত, কেউ হচ্ছে ঘোড়ায় থেকে, কেউ হচ্ছে হাতির উপরে উঠে, আর কেউ হচ্ছে রথে চড়ে, ঠিক আছে। তো রথের মধ্যে আছে ছিল রথী মহারথী এরকম ইয়ে ছিল। তো রথ যেহেতু ওনার সাথে আছে, তার মানে কি, মানে যদি উনি সঠিক পরিকল্পনা নিতে পারে, আগে যেটা আমরা পেয়েছিলাম সঠিক পরিকল্পনা নিতে পারে, তাহলে জীবনে কিন্তু উনি বিজয় রথের সাক্ষাৎ পাবে। আচ্ছা, এবার হচ্ছে লগ্নে আমরা কি দেখবো? প্রথম হচ্ছে লগ্ন, দ্বিতীয় হচ্ছে লগ্নেশ, তৃতীয় হচ্ছে আহ, লগ্নস্থ গ্রহ, আর চতুর্থ হচ্ছে আহ, লগ্নে গ্রহের দৃষ্টি। এরপর হচ্ছে নক্ষত্র। এই পাঁচটা দিক দিয়ে আমরা বিচার করবো লগ্নের বলবত্তা, ঠিক আছে। এবার লগ্নের বলবত্তা হচ্ছে পাঁচটা দিক বিচার করে। লগ্নে লগ্ন হচ্ছে বৃষ, ঠিক আছে, এটা হচ্ছে রোহিণী নক্ষত্র। আপনারা যখন নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবেন, আমি যেভাবে লিখে লিখে করছি এইভাবে যে লিখে লিখে করেন, আপনারা চাইলে করতে পারেন, আমার কথা শুনতে হবে কোনো কথা না, তাহলে সেটা আপনাদের জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করবে, ঠিক আছে। আর লগ্নেশ কোথায় আছে? লগ্নেশ হচ্ছে শুক্র। শুক্র কোথায় আছে দেখুন তো? দশমে, দশম ভাবে আছে, প্লাস নক্ষত্র হচ্ছে রাহু নক্ষত্র, ঠিক আছে, রাহু নক্ষত্র। তো লগ্নপতি দশমে আছে। দশম ভাব কি? উপচয় ভাব। উপচয় ভাবের রেজাল্ট আমরা কখন পাই? একটা সার্টেন টাইমের পরে, মানে বিলম্বে রেজাল্ট দেয় উপচয় ভাবগুলা আমাদেরকে। তার মানে ওনার লগ্ন বৃষ স্থির রাশিতে আছে, লগ্নপতি আছে দশমে, মানে হচ্ছে বিলম্বে ফলদাতা যে গৃহ, সেই গৃহে, মানে বিলম্বে ফলদাতা কি, দশম ভাব হচ্ছে আমাদের কর্ম, মানে ওনাকে যা কিছু করতে হবে ওনার কর্মের দ্বারাই করতে হবে, ঠিক আছে। লগ্নস্থ গ্রহ হচ্ছে কি? কেতু। কেতুর কাজ কি? বাধা সৃষ্টি করা, বিঘ্ন সৃষ্টি করা। তাহলে ওনার জীবনে বহুবার বাধা বিঘ্ন সৃষ্টি হবে। বাধা বিঘ্ন যখন হবে, যেহেতু স্থির রাশি, কাজে বাধা বিঘ্ন স্থায়ী হবে নাকি অস্থায়ী হবে? স্থায়ী হবে স্যার। স্থায়ী হবে। এবার লগ্নে গ্রহের দৃষ্টি, তাহলে কোন গ্রহের দৃষ্টি আছে দেখুন? 1 2 3 4, বৃহস্পতি দৃষ্টি নাই। আপনার হচ্ছে মঙ্গলের 1 2 3, 1 2 3 4, এখানে হচ্ছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি, পঞ্চম ষষ্ঠ সপ্তম না, মঙ্গলের দৃষ্টি নেই। রাহুর দৃষ্টি আছে, হ্যাঁ রাহুর দৃষ্টি আছে। তো লগ্নে হচ্ছে রাহুর দৃষ্টি আছে।
লগ্নে রাহুর দৃষ্টি আছে, আর কোনো গ্রহের দৃষ্টি? আর কোনো গ্রহের দৃষ্টি নেই। নেই। আচ্ছা, তাহলে লগ্নে যদি রাহুর দৃষ্টি দেখে, আপনার হচ্ছে রাহুর দৃষ্টি কি শুভ না অশুভ? অশুভ। রাহুর সপ্তম দৃষ্টি পাইলো, রাহুর সপ্তম দৃষ্টিতে কি করে? সুযোগ হাতছাড়া ভাবটাকে করে। আরো মানে বৃদ্ধি করে আর কি স্যার। আপনারা মেবি হচ্ছে ওই যে ক্লাস পান নাই, এটা নিয়ে 4-5 দিন কথা বলছেন। ক্লাস কি এটাই যেটা দিছি আমি? জি স্যার, এটাই স্যার, ওই যে রাহুর পঞ্চম পতি পঞ্চম লগ্ন ভাবটাকে বৃদ্ধি করে দেয়, বা 12তম ভাব তার মরণ কামড় বলেছিলেন আর কি ওই সুযোগ সপ্তম হাতছাড়া হয় স্যার। 7 কোথায় নম্বরে কি বলছি? স্যার? 7 নাম্বারটা ওইখানে 7 নম্বরটা বলার সুযোগ আগেই হাতছাড়া বন্ধ হয় হয়ে স্যার। গেছে আর কি স্যার। কি স্যার ওই ওইখানে স্যার, সুযোগ সুযোগ হাতছাড়া হাতছাড়া হয়। হবে সুযোগ লগ্নের, হাতছাড়া। মানে সরি আর রাহুর সুযোগের সপ্তম আফসারা তো দৃষ্টির স্যার সুযোগ। 9 নম্বরে। সুযোগ আছে 9 নম্বরে, 7 নম্বরে কি করে? স্যার 7 9 নাম্বারেরটা নম্বরে পর্যন্ত শুনতে পারি নাই, কারণ আপনার ভিডিও যেটা দিছিলেন আচ্ছা, অন্য ওইটা। কেউ তো শুনছে নাকি? সবাই শুনতে পারছেন না? কেউ শুনতে পারছেন না? 7 নম্বরে কি হয়? রাহু সপ্তম দৃষ্টিতে কি হয়? ড্যামেজ করে দেয় তো 12 নম্বর। 12 নম্বরে বলছিলেন যে ওর মরণ কামড় মানে হ্যাঁ, শেষ। মরণ কামনা। আমি তো এই লেটেস্ট আপনার দিলাম এটা, তাও যদি আপনার মনে না থাকে তাহলে কেমন হবে বলেন? রতিন বাবু, আশুতোষ দাস, বলুন 7 নম্বর দৃষ্টি কি করে? তার সুযোগের হাতছাড়া করে দেয়। কি সুযোগের হাতছাড়া করে দেয় স্যার। সুযোগের হাতছাড়া করে দেয়? তার মানে নবম ভাব হচ্ছে, নবম দৃষ্টি হচ্ছে সুযোগ পেয়ে থাকে, এই তো? হ্যাঁ স্যার। স্যার 7 নম্বর হচ্ছে একাধিক সুযোগ পায় স্যার, আর সপ্তম ভাব হাতছাড়া করে। সপ্তম ভাব সুযোগ হাতছাড়া করে, আর নবম ভাব হচ্ছে একাধিক সুযোগ পেয়ে থাকে, এই তো? একাধিক সুযোগ দেয়, হ্যাঁ স্যার। স্যার, তাইলে সুযোগের হাতছাড়া হয়েছে, তাইলে উনি জীবনের প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন সুযোগ মিস করছেন। আমরা হচ্ছে রাহুর দৃষ্টি থেকে দেখলাম। আর নক্ষত্র, নক্ষত্র তো আমরা রোহিণী নক্ষত্র আমরা পেয়ে গেলাম। এবার লগ্নের দেখুন, তাহলে এখানে টোটালি কি দাঁড়াচ্ছে? টোটালি দাঁড়াচ্ছে যে লগ্নপতি হচ্ছে দশমে আছে, রাহু কি বলে মিত্র ক্ষেত্রে আছে। ক্ষেত্র কিন্তু ভালো, লগ্নপতির অবস্থান কিন্তু ভালো। লগ্নপতি কি বৃহস্পতি যুক্ত আছে, বৃহস্পতি যুক্ত থাকলে অসুবিধা নাই, কিন্তু নক্ষত্র হচ্ছে রাহু নক্ষত্র আছে 7 নম্বরে রাহু নক্ষত্র আছে। রাহু নক্ষত্রের বিচারটা আপনারা যখন করবেন, তখন রাহু তো হচ্ছে এজেন্ট কারক গ্রহ। তাহলে রাহু আপনার হচ্ছে নক্ষত্র, আমরা তখন বিচার করব রাহু যে ভাবে বসে আছে সেই ভাবের অধিপতি মঙ্গল, সেই মঙ্গল কোথায় বসে আছে এবং কোথায় দৃষ্টি দিচ্ছে, মানে অষ্টমে বসে আছে এবং আপনার দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে। তাহলে আপনার ওনার লগ্নের অধিপতি শুক্রের অবস্থান সাপেক্ষে ওনার যে জীবন, সেই টোটাল জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে হচ্ছে বিলম্ব দেখাচ্ছে, এবং একই সাথে আপনার যে কোনো একজন মানুষের প্রতিষ্ঠার সাথে কি জড়িত, ওনার হচ্ছে এভরিথিং জড়িত। তো অষ্টম ভাব এবং দ্বিতীয় ভাব দেখাচ্ছে একটা বড় ধরনের সমস্যা, দুর্ঘটনা নিয়ে আসবে, নিয়ে আইসা পরে একটা মানে সময় আপনার ওনাকে ইয়ে দিবে, মানে প্রতিষ্ঠার আগে ওনার জীবনে একটা দুর্ঘটনা আসবে। জীবনে প্রতিষ্ঠা লাভ করার আগে ওনার জীবনে বড় একটা দুর্ঘটনা নিয়ে আসবে, যেহেতু আপনার লগ্নপতি হচ্ছে রাহু নক্ষত্রে বসে আছে, ঠিক আছে? এবং এটা অষ্টম ভাবকে কানেক্ট করছে। কিভাবে কানেক্ট করছে? শতবিষা নক্ষত্রের অধিপতি রাহু, সে যেভাবে বসে আছে সেই বাবের এজেন্ট কাজ করে, হিসেবে কাজ করে। বাবের এজেন্ট মানে কি? বাবের মালিক হচ্ছে মঙ্গল। মঙ্গল বসে আছে অষ্টমে, দৃষ্টি হচ্ছে দ্বিতীয়, ঠিক আছে? তাহলে দ্বিতীয় ভাব হচ্ছে মারক ভাব, আর মঙ্গল সপ্তম প্রতি অষ্টমে বসছে। অষ্টম ভাব হচ্ছে মৃত্যু, মানে হচ্ছে ওনার লাইফ পার্টনারের মৃত্যু, ঠিক আছে? বুঝাইতে পারছি? আপনারা বিষয়টা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ স্যার, বুঝেছি আচ্ছা, বুঝতে মোটামুটি। পারলি। এই প্রশ্নের আনসার আমার জানা আছে, এর জন্য আর জিজ্ঞেস করলাম না। এই জন্মছকটা আমি আগে দেখছি। আর শ্যামাপ্রসাদ বাবু ঠিক আছে? তাহলে লগ্নের বলবৎ আমরা কি পাইলাম? ভালো নাকি অ্যাভারেজ?
এভারেজ বলা যায় স্যার, স্যার কারণ এভারেজ লগ্নপতি তো বলা যায় দশমে এভারেজ বলা দশমে যায়। বসে আছেন। এভারেজে লগ্নপতি বলা যায়। দশমে বসে আছেন একটা গুরু হচ্ছে বৃহস্পতি, এভারেজ, average। একটা হচ্ছে খারাপ, আর একটা হচ্ছে বিলম্বে। বিলম্বে শুভ, যেহেতু দশমে আছে মানে মিত্র ক্ষেত্রে আছে, বিলম্বে শুভ। তার মানে কি, কিছু খারাপ অনুভূতি নিয়ে বিলম্বে শুভ হবে। এটা কিন্তু ওনার হচ্ছে সামগ্রিক, ওনার লগ্নের সামগ্রিক যে আপনার ইয়েটা, ইনস্ট্রাকশনটা, সেটা হচ্ছে এটা। মানে এই ব্যক্তির জীবনে যা যা এখন বিচার করবেন প্রাপ্তি, সেগুলা কিন্তু সবই হচ্ছে কিছুটা বিলম্বে প্রাপ্ত হবে। এবার দ্বিতীয় ভাব বিচার করুন। দ্বিতীয় ভাবে অর্থভাব। অর্থভাবে কে বসে আছে? শনি বসে আছে। নবমপতি, ভাগ্যপতি এবং দশমপতি শনি বসে আছে, বক্রী হয়ে বসে আছে। মিত্র ক্ষেত্রে বক্রী গ্রহ যখন মিত্র ক্ষেত্রে বক্রী থাকে তখন কি হয়? শুভ হয় না অশুভ হয়? শুভ হয়েছে। শুভ হয়, রাইট। তো শনি যখন আপনার হচ্ছে যে ভাবেই বসে থাকুক, সেই ভাবের যে কারকতা, সেই কারকতা প্রাপ্তিতে কি করে, লেট করে নাকি তাড়াতাড়ি দেয়? লেট করে স্যার, শনিদেবের কাজ লেট করে, স্লো করা। লেট করে। তাহলে এখানে আমরা লেট পাচ্ছি, আর উনার লগ্ন দেখেও আমরা কি পাচ্ছি? লেট পাচ্ছি না? হ্যাঁ স্যার। আপনি লগ্ন বিচারের থেকে একটা বিষয় হচ্ছে কি, আপনি যখন সঠিক বিচার করবেন দেখবেন হচ্ছে সবগুলা সূত্র আপনাকে একই নির্দেশনা প্রদান করতেছে। সব সূত্র একই নির্দেশনা প্রদান করতেছে। এবং যখন আপনার সব সূত্র সমন্বয় করে কথা বলবেন না, ব্যক্তি আপনার সামনে বসে থাকে, ব্যক্তি আপনাকে না বলার কোনো কারণ নেই, কিন্তু সবগুলো সূত্র আপনাকে সমন্বয় সাধন করতে হবে। যতক্ষণ সমন্বয় সাধন না করতে পারছেন ততক্ষণ হচ্ছে কনফিডেন্টলি বলতে পারবেন না যে আপনি হচ্ছে অর্থ পাবেন সেটা বিলম্বে পাবেন, যা পাবেন সবই বিলম্বে পাবেন, এটা বলতে পারবেন না। আচ্ছা, শনি যখন আপনার হচ্ছে সেকেন্ড হাউসে থাকে, কথাবার্তা কেমন হয়? আমি সেকেন্ড হাউসের বিচার করতে গেলে কিন্তু একই প্রক্রিয়ায়। তাহলে সেকেন্ড হাউসের হচ্ছে ধরেন বিচার যদি আমরা করতে চাই, তাহলে ভাবে ভাবপতি কোথায় আছে? বুধ আছে আপনার নবমে বসে আছে। ভাবপতি হচ্ছে নবমে, আর ভাবে হচ্ছে শনি, আর হচ্ছে কি নক্ষত্র হচ্ছে বুধ হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রে, ধনিষ্ঠা নক্ষত্রে। তাহলে দ্বিতীয় ভাবের অধিপতি বসে আছে নবমে। তো নবম ভাব কি শুভ না অশুভ? শুভ স্যার। শুভ। শুভ। এবং দ্বিতীয় ভাবপতি এবং নবম ভাবপতির মধ্যে হচ্ছে রাশি বিনিময় হয়েছে। তো এখানে কিন্তু আপনার ক্ষেত্র বিনিময়, এবং সেটা রাজ্য। কারণ আগে যেহেতু নবম ভাবের অধিপতি এবং শনি হচ্ছে এই লগ্নে রাজ্যকারক গ্রহ, তো ক্ষেত্র বিনিময় রাজ্য হয়েছে। এই ক্ষেত্র বিনিময় রাজযোগের পর উনি বিলম্বে লাভ করবে, একটা নির্দিষ্ট সময়ের পরে উনি কিন্তু প্রচুর অর্থের মালিক হবে, যদি নবাংশ সেটা সাপোর্ট করে। ঠিক আছে, নবাংশ বিচারে যেহেতু আপনাদের আজকে ইয়ে নাই, কাজ হিসেবে নবাংশে বলবত্তরা দেখতে পাচ্ছি না আমরা। তো নবাংশে বলবত্তরা কিভাবে দেখে একটু নোট করে নিতে পারেন। নবাংশে দেখবেন হচ্ছে যেমন এই শনি, শনি হচ্ছে আপনার বসে আছে আপনার হচ্ছে কি বলে বায়ু রাশিতে, দ্বিতীয় ভাবে। আর হচ্ছে আপনার মিথুন রাশিতে। 1 2 3 এই সহজ পদ্ধতিতে নবাংশ বিচার করতে পারেন। অর্থাৎ শনির বলবত্তে দেখতে গেলে আমরা দেখবো শনি নবাংশে যে রাশিতেই বসে থাকুক সেটা বায়ু রাশি কিনা, দ্বিতীয় ভাবে বসে আছে কিনা, মানে নবাংশের যে লগ্ন সেই লগ্নের দ্বিতীয় আছে কিনা, এবং মিথুন রাশিতে বসে আছে কিনা। তাহলে বায়ু রাশি মানে হচ্ছে তত্ত্বগত, তত্ত্বগত ভাবে মিল আছে কিনা, আর দ্বিতীয় ভাব মানে ভাবগত মিল আছে কিনা, আর মিথুন রাশি মানে হচ্ছে রাশিগত ভাবে মিল আছে কিনা। এই তিনটা প্রক্রিয়ায় যদি আপনার হচ্ছে নবাংশে গ্রহের অবস্থান সঠিক থাকে, তাহলে হচ্ছে সেটা এই যে গ্রহটি সেই গ্রহের বলবত্তা অত্যন্ত শুভ বলে ধরা হয়। তাহলে ব্যক্তির অর্থ হবে তো। হ্যাঁ স্যার। স্যার এখানে স্যার একটু নবাংশ নিয়ে স্যার একটু কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ, বলুন। যদিও নবাংশের ক্লাস না স্যার। এই যে সেম রাশি, সেম গ্রহ, সেম ভাবে যদি যায় তাহলে তো স্যার ওটা বরকত্তম হয়ে যাবে স্যার। ওইটা তো আর ওই
এইটা মিলানো ছাড়া স্যার অন্য কোনো ওয়েতে স্যার মিলানোর কিছু নাই স্যার। মিথুন রাশি, দ্বিতীয় ভাব, বায়ু রাশি। বায়ু রাশিটা যেমন স্যার, বায়ু রাশি তো আরো আছে, আরো আমি দুইটা বায়ু বলছি রাশি থাকে। আমি বর্গোত্তম বলে নাই, আমি বলবত্তা বলছি। বর্গোত্তম বিচার করাটা একটু কঠিন, তো বর্গোত্তমে যাব না, এর জন্য সহজ বলছি। আপনি ধরেন বায়ু রাশি তুলা রাশিতে যদি অবস্থান করে, তাহলে কি হবে জি সেটা? স্যার। আপনার আচ্ছা। তত্ত্বগতভাবে রাশিটি মানে গ্রহটি হচ্ছে সবল আছে। এবার জি হচ্ছে স্যার। নবাংশ ধরুন লগ্ন হচ্ছে এটা, তাহলে দ্বিতীয় ভাবে আছে, তার জি মানে স্যার। হচ্ছে ভাবগত ভাবে সবল আছে, রাশিগত ভাবে সবল আছে, ভাবগত ভাবে সবল আছে। আরেকটা যেন কি আছে? স্যার রাশিটার কথা বলছেন স্যার। রাশিগত। আর রাশিগত হচ্ছে মিথুন রাশিতে দেখলে রাশিগত ভাবে সফল হবে। তো যেহেতু তুলা রাশিতে আছে তাহলে আমরা তিনটা সূত্রের মধ্যে দুইটা সূত্র পেলাম, তাহলে কি 66% আমাদের কাভার করলো। তো জি যেহেতু স্যার। 66% কাভার করলো, তাহলে ওনার নবাংশের বিচার হচ্ছে 32 বছর বয়সের পরে জীবনে অ্যাক্টিভ হয়। তাহলে 32 বছর বয়সের পরে, অর্থাৎ বিবাহের পরে ওনার জীবনে কিন্তু অর্থের আগমন ঘটবে। বুঝতে পারছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এইবার হচ্ছে আমরা অর্থের যে আগমন ঘটবে, অর্থ কিভাবে আসবে? এক হচ্ছে অর্থ আসবে আপনার ধরেন শিক্ষা দীক্ষার মাধ্যমে, মেধার মাধ্যমে, নাকি হার্ডওয়ার্কের মাধ্যমে, কিভাবে? তো আপনার হচ্ছে লগ্নপতি যেহেতু আপনার দশমে আছে, কর্মের জায়গায় আছে, তার মানে হচ্ছে কর্মের মাধ্যমে অর্থ আসবে, এটা আমরা আগেই জেনে গেছি, তাই না? আর কর্মের মাধ্যমে অর্থ আসবে, কর্ম কেমন হবে সেটা নির্ভর করে শিক্ষার উপরে, তাই না? তাই তো? জি স্যার। জি স্যার। তাহলে কোন কোন বাবা মায়েদেরকে দেখতে হবে? মানে আপনাকে কিন্তু মনে মনে, আপনি যখন হরোস্কোপ আপনি একটা পাবেন, যে ব্যক্তি আসবে, আপনাকে কিন্তু মনে মনে এগুলো ভাবতে হবে। যখন মনে মনে ভাববেন, আপনি যখন মনে এগুলো সাজাই ফেলবেন, তখন আপনি হচ্ছে ধারাবাহিকভাবে বলে যাবেন। তারপরে হচ্ছে আপনার বলা শেষ হলে ব্যক্তি বলবে যে না, আমার আর কিছু বলার নাই, যা বলার আপনি বলে ফেলছেন। তো আপনাকে কিছু মনে মনে ধারাবাহিকভাবে সাজাইতে হবে। তাহলে স্যার যেহেতু লগ্ন চতুর্থ, পঞ্চম আর নবমটা স্যার দেখতে হবে। হ্যাঁ, চতুর্থ, পঞ্চম আর নবম। চতুর্থ থেকে হচ্ছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, পঞ্চম হচ্ছে অনার্স, ঠিক আছে, বিএ মানে গ্রাজুয়েশন, আর এই হচ্ছে এমএ, নবম হচ্ছে এমএ। জি তো স্যার। এখন একটা জিনিস হচ্ছে কি, যদি নবম ভাব ভালো হয়, তার মানে এমএ, এটা কিন্তু আমরা বলতে পারবো না। আগে দেখতে হবে চতুর্থ ভাব ভালো আছে কিনা। চতুর্থ ভাব ভালো থাকলে ইন্টার পাস করলেই তো আপনার অনার্সে ভর্তি হতে পারবে, তাই না? জি আর স্যার, ঝরে বাংলাদেশের পড়বেন। প্রেক্ষাপটে তো আগে দেখতে হবে মেট্রিক পাস করছিল কি, পাস করলো কিনা। মেট্রিক পাস করলে আপনার হচ্ছে আইএ ভর্তি হবে, তারপর হচ্ছে অনার্স, তারপর হচ্ছে মাস্টার্স, এগুলো পরের চিন্তা। এই বা পঞ্চম ভাব যত ভালোই থাকুক, নবম ভাব যত ভালোই থাকুক, যদি চতুর্থ ভাব ভালো না থাকে, আপনার হচ্ছে তার লেখাপড়া খুব বেশি দূর আগাবে না। এবার চতুর্থ ভাব হচ্ছে লেখাপড়া, আছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষা কখন করবে? যখন তার ইচ্ছা থাকবে। তাহলে ইচ্ছার জন্য কোন ভাব দেখবো আমরা? তৃতীয় তার তো ভাব। লেখাপড়া ইচ্ছা থাকতে হবে। বাবা মা যতই পিডাক, তৃতীয় ভাব। বাবা মা পিটাই লিখে লেখাপড়া করবে বাচ্চারা? না করবে স্যার। না। ইচ্ছা তাহলে রাখতে হবে। তৃতীয় ভাব দেখতে হবে আমাকে আগে। এবার তৃতীয় ভাব কি বলতে দেব? তৃতীয় পতি চন্দ্র অষ্টমে বসে আছে। এবার লেখাপড়ার ইচ্ছার মধ্যে কি ঘাটতি ছিল কিনা বলুন তো? ঘাটতি থাকবে বোধহয়। এবার এবার ছিল, সর্বপ্রথম আপনার এই ঘাটতি ছিল। পরিচিত ব্যক্তির ইচ্ছাটা বলুন আপনি, একটু বলে দিন, তাহলে সবার জন্য সুবিধা হবে, যেহেতু আপনি চিনেন। স্যার বলছি ওনার লেখাপড়ায় একটু ঘাটতি ছিল কিনা, ইচ্ছার দিক দিয়ে ঘাটতি ছিল কিনা? হ্যাঁ, লেখাপড়ায় ঘাটতি ছিল স্যার। তাহলে দেখুন আপনার হচ্ছে মানে পরবর্তীতে আবার এটা গ্যাপটা ফিল আপ করে নিয়েছে। সবই তো পরবর্তীতে হবে। প্রথম আমরা লগ্নটা দেখে আমরা ইয়ে করে ফেলছি যে বিলম্বে আপনার মানে ওই ব্যক্তি সব কার্যসিদ্ধি হবে, যেহেতু আপনার লগ্নের বলবৎতে আমরা এটা পেয়ে গেছি, ঠিক আছে? তো তৃতীয় পতি অষ্টমে গেছে, মানে ইচ্ছাকে চলে গেছে অষ্টমে, খালে পড়ে গেছে। ইচ্ছা কিন্তু খালে পড়ে গেছে। খাল কেন বলছি? এই অষ্টম ভাব হচ্ছে কি আমাদের ওই যে কৃষ্ণ গহ্বর, মহাকাশে কৃষ্ণ গহ্বর যেটা, সেটা আমাদের জীবনে কৃষ্ণ গহ্বর হচ্ছে এই অষ্টম ভাব। অষ্টম ভাব হচ্ছে আমাদের জীবনের ছিদ্রপথ। তো অনেক ইচ্ছে হচ্ছে ওনার ছিদ্রপথ দিয়ে বেরিয়ে যাবে, জীবনে অনেক ওনার ইচ্ছা হবে, ঠিক আছে, বাস্তবায়নের পথে অনেক দূর এগিয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? প্রেডিকশন কিন্তু হয়ে যাচ্ছে। তো
এখন যেহেতু ইয়ে হচ্ছে এবার হচ্ছে দেখবো ইচ্ছা মানে হচ্ছে অ্যাভারেজ ইচ্ছা আছে, ইচ্ছাটাও অ্যাভারেজ, মানে উনি বরঞ্চ বলতে পারি আমরা ইচ্ছার ঘাটতি আছে। এখন চতুর্থ ভাব দেখবো, চতুর্থ পতি হচ্ছে কে রবি, বসে আছে কোথায় নবমী, ক্ষেত্র হচ্ছে আপনার শনির ক্ষেত্র, শনির ক্ষেত্রে গিয়ে কি আপনার স্বাচ্ছন্দ্যে থাকবে রবি নাকি একটু ইয়ে থাকবে, ইতস্তত থাকবে? ইতস্ততা থাকবে স্যার। ইতস্তত থাকবে, তার মানে প্রাথমিক শিক্ষায় ওনার একটা মানে ইতস্ততা ছিল, মানে এতটা ইজি ছিল না, বিভিন্ন কারণে ইজি আনইজি হইতে পারে আপনার, তাই না? জি স্যার। আচ্ছা। রবি বসে আছে মঙ্গলের নক্ষত্রে, মঙ্গল মানে কি সপ্তম পতি, মঙ্গলের নক্ষত্রে বসে না, 23 নম্বর ধনিষ্ঠা নক্ষত্রে বসে আছে। এই ধনিষ্ঠা নক্ষত্র অধিপতিকে মঙ্গল, সে মঙ্গল কি সপ্তম এবং দ্বাদশপতি, সপ্তম এবং দ্বাদশপতি। তো সপ্তম মানে কি হচ্ছে পরিবার, সপ্তম মানে কি দায়িত্ব, দ্বাদশ মানে কি ব্যয়। স্যার তো ওনার মঙ্গল কি তার লেখাপড়ার ক্ষেত্রে, অশুভ? মঙ্গল কি তার অশুভ স্যার? হ্যাঁ মঙ্গল অশুভ, বিশ্বলগ্নে তো মঙ্গল মারক। তো এই যে আপনার সপ্তম কানেকশন হলো এই চতুর্থ পতির সাথে, তার মানে ওনার লেখাপড়ার জন্য ওনার পারিবারিক কোনো একটা সমস্যা, দ্বাদশ যেহেতু পারিবারিক কোনো ব্যয়, পারিবারিক কোনো দায়িত্ব ওনাকে নিতে হয়েছে, এই কারণে ওনার লেখাপড়ায় বাধার একটা ব্যাপার আছে, এরকমটা হতে পারে না? এবার শ্যামাপ্রসাদ বাবু, এরকম কোনো কিছু কারণে কি ওনার লেখাপড়া ব্যাহত হয়েছে? অর্থনীতির একটা বিষয় ছিল স্যার। হ্যাঁ, সেটা কি মানে ধরেন পারিবারিক অর্থনীতি তো, পারিবারিক। হ্যাঁ কম বেশি ব্যক্তিকে দায়িত্ব নেওয়া লাগছে। পারিবারিক দায়িত্ব নেওয়া লাগছে স্যার। হ্যাঁ সেটাই। আচ্ছা, তাহলে চতুর্থ ভাব গেল আপনার হচ্ছে চতুর্থ পতি যেহেতু নবমে আছে, তার মানে লেখাপড়া হয়েছে। নবম যেহেতু কানেক্ট করছে, সেটা মিত্র ক্ষেত্র হোক আর শত্রু ক্ষেত্র হোক, নবম মানে হচ্ছে আমাদের সর্বোচ্চ শুভ ভাব, 1 4 5 9 শুভ ভাব। তো চতুর্থ পতি নবমে গেছে, কেন্দ্র ত্রিকোণ যোগ হইছে, তার মানে কিন্তু ওনার লেখাপড়া ঠিকই হবে, সেটা বিলম্বে হবে। ঠিক আছে, কোনো না কোনো ভাবে প্রপার ওয়েতে না হলেও আপনার হচ্ছে ওনার লেখাপড়া কমপ্লিট হবে। আচ্ছা, এবার হচ্ছে পঞ্চম, পঞ্চম পতি এবং হচ্ছে দ্বিতীয় পতি, সে কোথায় বসে আছে? নবমে বসে আছে। তাহলে পঞ্চম কি গ্রাজুয়েশন, সে কি মিত্র ক্ষেত্রে বসে আছে, রবি যুক্ত জ্ঞান যুক্ত হয়ে বসে আছে, মঙ্গলের নক্ষত্রে বসে আছে। মঙ্গলের নক্ষত্রে বসে থাকাটা ওনার জন্য এটা ভালো না, এমনিতেই বুধের সাথে মঙ্গলের হচ্ছে শত্রুতা আছে। আবার হচ্ছে সপ্তম দ্বাদশপতি, তো সপ্তম ভাব হচ্ছে দায়িত্ব, দায়িত্বের কারণে লেখাপড়া বাধা আসছে। দ্বাদশ হচ্ছে বিলম্ব, ঠিক আছে, তার মানে বিলম্বে ওনার গ্রাজুয়েশন কমপ্লিট হবে। এম আই রাইট শ্যামাপ্রসাদ বাবু? বিলম্বে গ্রাজুয়েশন কমপ্লিট। জি স্যার। এবার হচ্ছে মাস্টার্স, নবম ভাব থেকে মাস্টার্স বিচার করবো। তো নবম ভাবপতি কোথায় বসেছে? দ্বিতীয়। দ্বিতীয় ভাব কি শুভ না অশুভ? মারক স্যার। মারক। তাহলে দ্বিতীয় ভাব হচ্ছে অর্থের ভাব। জি স্যার। এবার মাস্টার্স পড়ার ক্ষেত্রে ওনার মনে যে চিন্তাটা আসবে, যেহেতু শনি দশমপতি, শনি দ্বিতীয় গিয়ে বসছে, এটাতে বিলম্ব হইতে পারে আর্থিক কারণে, যে এখন টাকাটা ব্যয় করা কঠিন, মানে প্রয়োজন আছে কিনা, নাকি গ্রাজুয়েশন যতটুকু আছে ততটুকু আমি মানে সেরে নেব। কারণ তবে শনি কিন্তু বকরি আছে, যেহেতু শনি বকরি আছে দ্বিতীয়ভাবে যায়, ওনার হাতে যদি টাকা পড়ে, মানে ওনার হাতে যদি আমরা যেটা বলছি বিলম্বে ওনার অর্থ প্রাপ্তি হবে, যেহেতু রাজ্যকারক শনি আপনার হচ্ছে দ্বিতীয় বসে আছে। তবে আদ্রা নক্ষত্রে বসে আছে, তো ওনার কিন্তু অর্থের জন্য চোখের জল ফেলতে হবে, মানে অর্থের হচ্ছে উনি ভুলভাল হচ্ছে ইয়ে করবে, প্রয়োগ করবে। তো প্রয়োগ করার কারণে কিন্তু ওনার আদ্রা নক্ষত্রের যেহেতু আছে আপনার হচ্ছে ইয়ে হবে, ঝামেলা হবে। তো এই ঝামেলা কখন হবে? রাহুর দশা যখন শুরু হয়েছে তখন থেকে ঝামেলাটা হবে, ঠিক আছে, যেহেতু আর রাহু নক্ষত্রে বসে আছে। তো এইবার আসছি আমি, অর্থ হবে এবং হচ্ছে ওনার হচ্ছে পোস্ট গ্রাজুয়েট যে মাস্টার্স, এটা হওয়ার সম্ভাবনা দ্বিতীয়ভাবে যেহেতু আছে একটু প্রবলেম আছে। তবে ওনার হাতে অর্থ আসলে উনি কিন্তু সেই চিন্তাটা করবে, অর্থ যদি আসে সেই চিন্তাটা উনি করবে।
তাহলে তৃতীয় ভাব, চতুর্থ ভাব, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আমরা বিচার করে ফেললাম। এবার ষষ্ঠ ভাব আমরা রূপ বিচার করবো না। ষষ্ঠ ভাবে দেখুন কোন গ্রহের দৃষ্টি আছে কিনা। মঙ্গল হচ্ছে এখানে হচ্ছে সপ্তম, অষ্টম, রবি হচ্ছে এখানে, সান হচ্ছে সপ্তম, বৃহস্পতির নবম দৃষ্টি স্যার। আর রাহু 1 2 3 4 5, এখানে রাহু হচ্ছে পঞ্চম দৃষ্টি, এখানে রাহু সপ্তম দৃষ্টি, এখানে হচ্ছে রাহু নবম দৃষ্টি। সবাই আপনার দৃষ্টিটা বসান, দেখুন পাপগ্রহ কোন কোন জায়গায় দৃষ্টি দিচ্ছে, বা কোন রাশিতে কোনো না কোনো ভাবে দুইটা পাপগ্রহের সংযোগ হয়েছে কিনা আপনারা বুঝতে পারবেন। দেখুন বৃহস্পতি 1 2 3 4 5, জুপিটার 5 6 7 8 9। আচ্ছা এবার দেখুন ওনার কিন্তু মানে চতুর্থ ভাবে জুপিটারের দৃষ্টি আছে, সপ্তম দৃষ্টি আছে, এটা কিন্তু একটা শুভ, মানে ওনার প্রাথমিক শিক্ষাটা যে কমপ্লিট হয়েছে, এটা কিন্তু বৃহস্পতি দৃষ্টি, এটা একটা ব্যাপার, শুভ ব্যাপার আছে। তাহলে ওনার একাদশ ভাবে হচ্ছে দুইটা পাপগ্রহের দৃষ্টি আছে, দেখুন তো ঠিক আছে কিনা। ক্লাস করতেছি। একাদশ ভাবে হচ্ছে দুইটা পাপগ্রহের দৃষ্টি আছে। আর কোন কোন জায়গায় আছে, লগ্নে একটা পাপগ্রহের দৃষ্টি আছে আর একটা কেতু আছে, মানে একটা কেতু পাপগ্রহ অবস্থান করছে, তার মানে লগ্নে হচ্ছে দুইটা পাপগ্রহের মানে সংযোগ আছে। দ্বিতীয় ভাবে শনি বসে আছে এবং মঙ্গলের হচ্ছে দৃষ্টি আছে, মানে দুইটা পাপগ্রহ সংযোগ করছে দ্বিতীয় ভাব। তৃতীয় ভাবে হচ্ছে সূর্যের দৃষ্টি আছে, মঙ্গলের দৃষ্টি আছে, রাহুর দৃষ্টি আছে, মানে তিনটা পাপগ্রহ সংযোগ করছে। আপনার সপ্তম ভাবে হচ্ছে রাহু বসে আছে, এখানে কোনো দৃষ্টি নাই। আর অষ্টম ভাবে হচ্ছে মঙ্গল বসে আছে, রাহুর হচ্ছে দ্বাদশ দৃষ্টি আছে, তার মানে অষ্টম ভাবে হচ্ছে দুইটা পাপগ্রহ সংযোগ করছে। ঠিক আছে, এবার আর কি, এই যে 1 2 3 4 5, পাঁচটা ভাবে হচ্ছে পাপগ্রহ সংযোগ করছে একাধিক। তো যেখানে যেখানে পাপগ্রহ একাধিক সংযোগ করে ব্যক্তির ওই ওই জায়গায় হচ্ছে রোগ হবেই। ঠিক আছে, রোগ হবেই। এইবার হচ্ছে সেই রোগ কতটা ভয়ঙ্কর হবে, সেই রোগ থেকে কতটা সে আপনার মুক্তি পাবে, আরোগ্য পাবে কিনা, সেটা বিচার করবো আমরা ষষ্ঠ ভাব থেকে। তাহলে ষষ্ঠ ভাব বিচার করলে ষষ্ঠ ভাবে কোনো পাপগ্রহের দৃষ্টি আছে? ষষ্ঠ ভাবে দেখুন মানে কোনো পাপগ্রহের দৃষ্টি নাই, তার মানে হচ্ছে রোগের জায়গায় যেহেতু পাপগ্রহের দৃষ্টি নাই, পাপগ্রহের অবস্থান নাই, রোগ কিন্তু ওনাকে কাবু করতে পারবে না। যদিও অন্য দিক দিয়ে আমরা রোগের বেশ জয়ময় দেখতেছি, কিন্তু ওইখানে কাবু করতে পারবে না। এবার হচ্ছে আপনার ওই শুক্রের অবস্থান, মানে ষষ্ঠপতির অবস্থান, ষষ্ঠপতির অবস্থান হচ্ছে দশমে আছে। দশমে কার নক্ষত্রে আছে? মঙ্গলের নক্ষত্রে আছে। তাহলে দশমে অবস্থান কি? মিত্র ক্ষেত্রে অবস্থান ভালো, দশমে কেন্দ্রস্থান, কেন্দ্রস্থানে ভালো। তাইলে ওনার ষষ্ঠ ভাব কিন্তু পীড়িত না। তাহলে উনি কি এমন কোন রোগ হবে যে রোগে আপনার হচ্ছে ওনার সহায় সম্পদ নষ্ট হয়ে যাবে, এমন কোন রোগ হবে না? এরকম হবে না স্যার, হবে না, এরকম রোগ হবে না। তাহলে আমরা যে এখানে পেলাম, তাহলে কি কি রোগ হতে পারে, ওনার কি কি হতে পারে? একাদশ ভাব হচ্ছে কণ্ঠ, গলা, তো কম বেশি ওনার গলায় কিন্তু লেগে থাকবে খুশখুশি, শুকনা কাশি যেটা বলে এটা, বা কণ্ঠে কোনো না কোনো যে সমস্যা, এগুলো হবে। লগ্নে আছে মানে হচ্ছে ওনার মস্তক, লগ্ন হচ্ছে মস্তককে ইন্ডিকেট করে, না মাথা ব্যথা, হাই প্রেশার, এগুলা ওনার হতে পারে। ঠিক আছে, দ্বিতীয় আছে মানে ওনার কথাবার্তা একটু জড়তা থাকতে পারে। তৃতীয় আছে মানে ওনার কাঁধে ব্যথা হইতে পারে, ঠিক আছে, বা কাঁধে কোনো ধরনের আঘাত লাগা হতে পারে, ওনার বাহুতে আঘাত লাগা হইতে পারে, হাত ভাঙার ব্যাপার আছে। আর অষ্টম আছে মানে অষ্টমে গুহ্যদ্বার, গুহ্যদ্বারের অপারেশনের ব্যাপার আছে, যেহেতু মঙ্গল বসে আছে। এবার হচ্ছে শ্যামাপ্রসাদ বাবু বলুন তো, একাদশ ভাব মানে গলায় কোনো সমস্যা ফিল করে ব্যক্তি? হ্যাঁ স্যার, গলার সমস্যা ফিল করে। হ্যাঁ, গলার সমস্যা ফিল করে। মাথা মানে আর মাথা ব্যথা বা অপারেশনের হাই কথা প্রেশার, যেটা এই বলছেন, ধরনের কিছু? গুহ্যদ্বারে অপারেশন, হ্যাঁ ঠিক আছে স্যার। গুহ্যদ্বার অপারেশন হয়ে গেছে, এই তো। হুম। আর লগ্ন মানে হচ্ছে ওনার মস্তিষ্কে মানে হাই প্রেশার টাই প্রেশার এগুলো আছে? হাই প্রেশার নাই স্যার। হাই প্রেশার নাই, তাহলে মাথা ব্যথা টাথা আছে? লিভারে তো স্যার প্রবলেম আছে। লিভার হচ্ছে আমরা বৃহস্পতিকে দেখে দেখবো, বৃহস্পতি আপনার আছে
27 ডিগ্রিতে আছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, নিজের নক্ষত্রে আছে। বৃহস্পতি অষ্টমপতি, তো অষ্টমপতি বৃহস্পতি এই দশমে বসে আছে। দশমে বসে আছে যেহেতু আপনার নিজের নক্ষত্রে শক্তিশালী অবস্থানে বসে আছে, কিন্তু বৃহস্পতি কি কোনো পাপগ্রহ যুক্ত বা দৃষ্ট আছে? নাই। তাহলে নেই। ওনার লিভারের প্রবলেমটা কে দিল? মঙ্গল দিল। মঙ্গল অষ্টমে বসে থেকে লিভারের প্রবলেম দিল, মানে বৃহস্পতি রাশিতে বসে থেকে লিভারের প্রবলেম দিয়েছে আপনাকে। আচ্ছা, আপনার হাতে কোনো সমস্যা হয়েছিল? স্যার হাতে, বাহুতে, কাঁধে? না, এরকম কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আপনি এইবার গলার হচ্ছে, কথা যেটা বলছেন, গলার প্রবলেমটা আছে তার, আচ্ছা গলার রাখুন। প্রবলেম আছে, হ্যাঁ হ্যাঁ, আমি ঠান্ডা আসছি। কাশি অ্যাজমার প্রবলেম আছে যে। তার মানে দুইটা হয়ে গেছে, অপারেশন হয়ে গেছে আর গলার সমস্যা সমাধান হয়ে গেছে। এখন আমরা এই যে বাপগুলো পেলাম না রোগের জন্য, যে বাপ, যে সমস্ত বাপে হচ্ছে একাধিক আপনার হচ্ছে ইয়ে হবে, কি বলে, পাপগ্রহের দৃষ্টি আছে। তো এই জায়গায় আপনার হচ্ছে আমরা এবার দেখবো কি কালপুরুষ রাশিচক্রে অঙ্গ বিভাগ দেখবো। আজকের ক্লাসে কিন্তু অনেক কিছু যুক্ত হয়ে যাচ্ছে, আপনারা সমস্যা হচ্ছে না তো? কারণ এখন হচ্ছে পূর্ণাঙ্গ স্যার, জন্মছক বিচার, তো এগুলো না প্লাস না করলে আর হচ্ছে না। না ঠিক আছে স্যার, এটা দরকার স্যার। মনে করেন এটা এটা দেখে দরকার এটা স্যার। কমপক্ষে 10-12 ভিডিও দেখতে হবে, কারণ প্রত্যেকটা একটা তাহলে শব্দ ভালো স্যার হচ্ছে মিস স্যার। করা যাবে না। কারণ জি স্যার, সংযোগ তো ভালো হচ্ছে। অটোমেটিক হয়ে যায়, এখন আমি সংযোগ না করলে তো আর আর কখন করবো সংযোগ? আর সংযোগ এবার করাই লাগবে। কালপুরুষের অঙ্গ বিভাগ দেখতে হবে। কালপুরুষ রাশির অঙ্গ বিভাগ দেখলে আপনার মেষ রাশি হচ্ছে মস্তিষ্ক, এখানে পাপগ্রহ, একাধিক পাপগ্রহের কোনো সংযোগ নাই। বৃষ রাশি হচ্ছে কণ্ঠ, গলা, এখানে একাধিক পাপগ্রহ আছে। তাহলে আমার যে D1 চার্ট, ব্যক্তির যে চার্ট, ব্যক্তির চার্ট নির্দেশ, ব্যক্তির চার্টের হচ্ছে একাদশ ভাব পীড়িত, ব্যক্তি চার্টের একাদশ ভাব। আর কালপুরুষের হচ্ছে দ্বিতীয় ভাব, যেটা যেখান থেকে গলা বিচার করা হয়। এবং কালপুরুষের একাদশ ভাব, কালপুরুষের একাদশ ভাব সেটা হচ্ছে দশম ভাব। ঠিক আছে, এই দশম ভাব হচ্ছে আপনার ষষ্ঠপতি, রোগের অধিপতি, সেখানে বসে আছে, রোগ বৃদ্ধির জায়গায় বসে আছে। রোগ কালপুরুষের আপনার ইয়ের জায়গায় বসে আছে, একাদশে। হজবরল কিন্তু হয়ে যাবে ঠিক মতো না বুঝতে পারলে, যে স্যার এখন কি বলছে আর কখন কি বলছে। ঠিক আছে, তো এখানে দেখুন আবার প্লাস হচ্ছে, তার মানে গলার যে রোগ সেটা কিন্তু নিশ্চিত করে দিচ্ছে কালপুরুষ রাশি চক্রের অঙ্গ বিভাগটা যদি দেখি আমরা। এবার হচ্ছে ওনার মস্তিষ্ক পীড়া, মস্তিষ্ক পীড়া হবে কিনা। কালপুরুষ রাশি চক্র অঙ্গ বিভাগে মানে মেষ রাশিতে কোনো ধরনের পাপগ্রহের অবস্থান নাই, কোনো ধরনের পাপগ্রহের দৃষ্টিও নাই, তার মানে ওনার মস্তিষ্ক পীড়াটা হচ্ছে না। উনি যেটা বলছে যে মস্তিষ্কে কোনো সমস্যা নাই আমার, এটা হচ্ছে না। কেন হচ্ছে না? মানে কালপুরুষের অঙ্গ বিভাগ আমরা দেখবো, মানে আমরা যখন প্রেডিকশন করবো তখন কিন্তু অঙ্গ বিভাগ দেখে প্রেডিকশন করতে হবে। যেমন আমি অঙ্গ বিভাগ না দেখে যখন ওনাকে বললাম যে আপনার হচ্ছে মস্তিষ্কে কোনো সমস্যা হয় কিনা, উনি না করলো, তা আমারে যদি না করে তাহলে তো হবে না। আমি অ্যাস্ট্রোলজার, আমি যা বলবো উনি সব কথায় হ্যাঁ হ্যাঁ বলতে হবে। তো কখন হ্যাঁ বলবে? যখন আমার বিচার সঠিক হবে, আমি সবগুলা তথ্য উপাত্তকে বিচার করতে পারবো। তাহলে আমি যখন অঙ্গ বিভাগটা দেখবো তখন দেখবো যে ওনার হচ্ছে মস্তিষ্কের জায়গায় কোনো সমস্যা নাই, তার মানে আমি এটাকে ম্যানেজ করে দিই যে না, ওনার হচ্ছে মস্তিষ্কে কোনো সমস্যা নাই। ঠিক আছে, এবার দ্বিতীয় ভাব গলা, দ্বিতীয় ভাব হচ্ছে চোখ, কান, আপনার এগুলাও আছে দ্বিতীয় ভাব। তো এই দ্বিতীয় ভাবে হচ্ছে শনি বসে আছে। ঠিক আছে, তো এবার কালপুরুষের দ্বিতীয় ভাবে রাহু কেতু দিয়ে আছে। তো শ্যামাপ্রসাদ দা, আপনার মানে ওই ব্যক্তির চোখে সমস্যা আছে? চোখে এই একটু কম দেখা, এমনিতে মেজর কোনো প্রবলেম না, বয়সগত কারণে হইতে পারে এটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তা এটা ইয়ে আছে, মানে ওনাকে হচ্ছে 40-এর পরেই চশমার দিকে যেতে হবে। ঠিক আছে, অনেকের কিন্তু লাগে না, কিন্তু ওনাকে যেতে হবে। এটা আমরা বলে দেবো যে আপনি হচ্ছে প্রস্তুতি নিয়ে রাখবেন, 40-এর পরে চশমা নিয়ে নেবেন। এবার তৃতীয় ভাব, ওনার হাত ভাঙবে কিনা, ওনার কাঁধে কাঁধ, মানে যেমন কাঁধের এখানে জয়েন্ট অনেকের ছুটে যায়, তো এটা ঘটবে কিনা ওনার। তাহলে তৃতীয় ভাবে হচ্ছে রাহুর দ্বারা পীড়িত আছে কালপুরুষের অঙ্গ, তৃতীয় ভাগ কিন্তু আপনার হচ্ছে শনির দ্বারা পীড়িত আছে এবং হচ্ছে মঙ্গল দ্বারা পীড়িত আছে। কিন্তু কি আছে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কি করে? পূর্বজন্মের কর্মফল পুণ্যফল দেয় নাকি, নাকি পিতৃপুরুষের আশীর্বাদ? স্যার পূর্বজন্মের পূর্ণ ফল দেবে। পূর্বজন্মের পুণ্যফল দেয়। তার মানে হাত ভাঙ্গে নাই কেন?
স্যার পূর্ণ ফল গত জন্মের রয়ে গেছে এই কারণে। হ্যাঁ, পূর্বজন্মের পুণ্যফল আছে, এই কারণে হাত ভেঙে নাই। কিন্তু তারপরও যেহেতু শনি বিলম্বে রেজাল্ট দেয়, আপনাকে হচ্ছে সাবধান থাকতে হবে। ঠিক আছে, এই সাবধানতা আপনাকে বজায় রাখতে হবে, যেহেতু আপনার কালপুরুষ অঙ্গ বিভাগ এবং আপনার হচ্ছে এই রাশিচক্রের তৃতীয় যে ভাব, এই দুটোটাই নির্দেশ করছে আপনার হাত ভাঙার যুগ, আপনার কাঁধে আঘাত পাওয়ার যুগ। আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। তো অষ্টম হচ্ছে কালপুরুষের, এটা আপনার নবম ভাব। নবম ভাব কালপুরুষের, সেটা হচ্ছে উরুর জায়গা। কালপুরুষের নবম ভাব হচ্ছে উরুর জায়গা। এখানে মঙ্গল বসে আছে, রাহুর দৃষ্টি আছে। ঠিক আছে, আর আমাদের অষ্টম ভাব যেটা কালপুরুষের অষ্টম ভাব হচ্ছে এটা সপ্তম। না, কালপুরুষের অষ্টম তো এটা, কালপুরুষের অষ্টম পীড়িত, আর উনার হচ্ছে অষ্টম ভাব সেটাও পীড়িত। স্যার কালপুরুষের অষ্টম ভাব হচ্ছে রাহুর দ্বারা পীড়িত। এই যে এখানে পাপগ্রহ বসে আছে এবং কেতুর দৃষ্টি যেহেতু আমরা নাই, তো কাজে পীড়িত আমরা বলতে পারি না, কারণ একাধিক পাপগ্রহ নাই। কালপুরুষের অষ্টম হচ্ছে এটা বৃশ্চিক রাশি। তো এটা পীড়িত না, কিন্তু ওনার অষ্টম ভাবটা মারাত্মক পীড়িত, মাঙ্গলিক দোষ সৃষ্টি করে আছে। ওই মাঙ্গলিক দোষ সৃষ্টি করার থাকার কারণে আপনার হচ্ছে ওনার ইয়ে আছে, ওই গুহ্যধরে যে অপারেশনটা হয়েছে। আর কালপুরুষের অষ্টম ভাবে রাহুর মতো শক্তিশালী গ্রহ বসে আছে। তো তো আমরা এই দৃষ্টিকোণ থেকে আমরা রোগ বিচারের জন্য স্যার কিন্তু ভিন্ন পদ্ধতিতে ক্লাস করাইছে। আমরা কিন্তু এত জটিলতা যদি না বুঝি কোনো কারণে। স্যার ঠিক আছে, তার অপারেশন দুইটা হয়েছে স্যার, মেজর অপারেশন। আচ্ছা, না সেটা হবে গুহ্যদ্বারে আপনার। মঙ্গল অধিক আছে না, মঙ্গল এখানে পীড়িত। আমি একটা জিনিস বলি, নোট একটা লিখে নিতে দেবেন। পঞ্চমপতি এবং অষ্টমপতির কানেকশন যেভাবেই হোক, যদি পঞ্চমপতি এবং অষ্টমপতির কানেকশন হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি আছে একাধিকবার অপারেশন টেবিলে যেতে হয়। এটা হচ্ছে শর্টকাট নোট। পঞ্চম এবং অষ্টমের কানেকশন হলে ব্যক্তিকে হচ্ছে একাধিকবার অপারেশন টেবিলে যেতে হয়। এবার পঞ্চম অষ্টমের কানেকশন হইলো কিনা দেখুন তো, বলুন কিভাবে হয়েছে বা হয়েছে কিনা। তার তো বুধাদিত্য যুগ আছে। না, বুধাদিত্য যুগ হয় না। বুধাদিত্য যুগ হবে মেষ রাশিতে, বৃষ রাশিতে, সিংহ রাশিতে, আর হচ্ছে কন্যা রাশিতে। এই 4 রাশিতে একমাত্র বুধাদিত্য যুগ হয়। এটা থেকে বুধাদিত্য যুগ তো আছে স্যার। কেমনে আছে? বুধ আর রবি একসাথে অবস্থান বলতেছেন, এই কারণেই তো বলতেছেন আপনি। জি স্যার। বুধ আর রবি একসাথে যদি মেষ রাশিতে অবস্থান করে, হুম। যদি মিথুন রাশিতে অবস্থান করে, যদি সিংহ রাশিতে অবস্থান করে, যদি কন্যা রাশিতে অবস্থান করে, এই 4 রাশিতে বুধ এবং আপনার হচ্ছে রবি যদি অবস্থান করে, তাহলে বুধাদিত্য যোগ হয়। তাও পরিপূর্ণ যোগ